রবিবারের মধ্য দুপুর, গল্পে গল্পে ভরপুর দ্য ক্লাসিক পেজেস। আজকের গল্প সুদীপ চট্টোপাধ্যায়ের কুকুলকানের অভিযান। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজামশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সুদীপ চট্টোপাধ্যায় পুরোদস্তুর পাঠক, শখের লেখক। ঘোরাঘুরির নেশা আছে। পথে পথে ঘুরে সিনসিনারি দেখে গল্পগুজব আর রান্নাবান্না করে সিনেমা সিরিজ দেখেই জীবনটা কাটিয়ে দিতে চান। লেখকের অনেকগুলো লেখা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম আমি নিরুদ্দেশ হতে চেয়েছিলাম, অপারেশন ব্ল্যাক অ্যারো, মিথামেব, অনল গর্ভা, ত্রিকালচক্ষু। এগুলো মূলত কিশোর পাঠ্য অ্যাডভেঞ্চার। এছাড়াও তার লেখা রয়েছে রাগ রসোই, ট্রেল ব্লেজার্স, ড্রাগন কোড, আসমানি, সাইলেন্টিয়াম, আগামী রাত্রির উপাখ্যান, চিত্রহার ইত্যাদি। এছাড়াও বেশ কিছু গল্প সংকলন এবং প্রবন্ধ সংকলন রয়েছে তাঁর। অনুবাদ আর কিশোর সাহিত্যে বিশেষ আগ্রহী এই লেখক। শুরু হচ্ছে সুদীপ চট্টোপাধ্যায়ের কুকুলকানের অভিযান। রাজর্ষি যখন প্লেন থেকে নামল গুয়াটেমালায়, তখন সকাল 9টা বাজে। প্লেন ল্যান্ড করার সময় নিচের দিকে তাকিয়েছিল রাজর্ষি। এতক্ষণ ধরে সে পেরিয়ে এসেছে প্রশান্ত মহাসাগর। গাঢ় নীল জল দেখতে দেখতে একসময় ঘোর লেগে গিয়েছিল তার। এমন সুন্দর দৃশ্য দেখতে দেখতে সে ভুলেই গেছিল যে তারা আসলে চলেছে বিপজ্জনক এক অভিযানে। মায়া সভ্যতার প্রাচীন এক কিংবদন্তির রহস্য উদ্ঘাটন করতে এই অভিযান। প্রায় 1000 বছর আগে মেক্সিকোর দক্ষিণে এবং উত্তর মধ্য আমেরিকায় মায়া সভ্যতা গড়ে ওঠে। যখন মানুষ ভাষা নিয়ে চর্চা শুরু করেছে মাত্র, এদের নিজস্ব ভাষা ও লিপি ছিল। সূর্য ও গ্রহের পথ বুঝে তারা নির্ভুলভাবে পঞ্জিকা তৈরি করতে পারত। তাদের সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল সারা মধ্য আমেরিকা জুড়ে। চিচেন ইৎজা ও অন্যান্য মন্দির কি কৌশলে তারা বানিয়েছিল সে রহস্য আজও কেউ বুঝতে পারেনি। তাকে এই অভিযানে সঙ্গে নেওয়ার জন্যে তাকে চিঠি লিখেছিল এমিলি। এমিলির সঙ্গে তার আলাপ আগের বছরে দিল্লি ইন্টারন্যাশনাল কনফারেন্সের সময়। রাজর্ষি তখন আর্কিওলজিক্যাল সার্ভেতে কাজ করছে দিল্লিতে। নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকলেও সে আসলে একজন মেরিন আর্কিওলজিস্ট। রাজর্ষিও একটা আন্ডার ওয়াটার আর্কিওলজির প্রজেক্ট করেছিল দ্বারকাতে। তার স্কুবা ডাইভিংয়ের সার্টিফিকেট নেওয়া আছে। সে নিয়ে কথা বলতে বলতে আলাপ জমে উঠেছিল। তখন এমিলি বলেছিল সে একটা দারুণ জিনিস নিয়ে গবেষণা করছে। যদি দরকার পড়ে সে রাজর্ষির কাছে সাহায্য চাইবে। রাজর্ষি স্বভাবতই হ্যাঁ বলেছিল। সেই কথা মনে রেখে যে এমিলি 1 বছর পর চিঠি লিখে এই অভিযানে তাকে সঙ্গে নিতে চাইবে, তা সে ঘুণাক্ষরেও ভাবেনি। এয়ারপোর্টের বাইরে রাজর্ষির জন্য অপেক্ষা করছিল এমিলি, তার সঙ্গে আরও 2জন লোক। গাড়িতে করে তারা যাত্রা শুরু করল। এমিলি তাকে বলল, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি প্রফেসর এরিক রাসেল, আমাদের দলের গাইড। পেশায় ইতিহাসের শিক্ষক হলেও আসলে ইনি জঙ্গল নিয়ে পাগল। পৃথিবীর যে কোনো জঙ্গলে প্রত্নতাত্ত্বিক অভিযান চালাতে গেলে এরিকের ডাক পড়ে। লম্বা চেহারার এরিককে দেখেই মনে হয় শক্তিমান পুরুষ। রাজর্ষির সঙ্গে করমর্দন করে তিনি হাসলেন। এমিলি বলল, আর তোমার পাশে যিনি বসে আছেন, ইনি বিখ্যাত ভাষাতত্ত্ববিদ জেমি ম্যাথিউ। মায়ান স্ক্রিপ্টের একজন বিশেষজ্ঞও বলা যায়। ম্যাথিউ আমাদের লিডার। রাজর্ষির দিকে তাকিয়ে হাসলেন তিনি। ভালো মানুষ চেহারা, গোঁফ দাড়ি পরিষ্কার করে কামানো। ম্যাথিউ এমিলিকে বলল, তুমি কি রাজর্ষিকে বিস্তারিত বলেছ আমাদের পরিকল্পনা? না না,
পুরোটা এখনো বলা হয়নি, তুমিই বলো না। আচ্ছা, বেশ বেশ রাজর্ষি, আমি তোমাকে ব্যাপারটা খুলে বলছি। মায়াদের প্রাচীন শহর লাগুনিটার খোঁজ চলছে প্রায় 1 শতাব্দীরও বেশি। 1970 সালে আমেরিকার অন্বেষক এরিক ভান ইউকাটানের দুর্ভেদ্য জঙ্গলের মধ্যে এই রহস্যময় শহরের সন্ধান পেয়েছিলেন, কিন্তু তিনি শহরটা দ্বিতীয়বার গিয়ে আর খুঁজে পাননি। এই সালাকমুল এলাকার বনজঙ্গল এতই আদিম ও দুর্ভেদ্য যে অনেক জায়গায় আজও মানুষের পায়ের ছাপ পড়েনি। মাইলের পর মাইল ধরে গাছেরা এমনভাবে দাঁড়িয়ে আছে যে পাশ কাটিয়ে চলে গেলেও তুমি বুঝতে পারবে না যে 50 পায়ের মধ্যে কোনো ধ্বংসাবশেষ আছে। লাগুনিটা শহরের গল্প তাই গল্পই রয়ে গেছে। পরে অনেকেই চেষ্টা করেছে, কিন্তু এই দুর্ভেদ্য জঙ্গলে গিয়ে সেই শহর খুঁজে পায়নি। এলডোরাডোর মতোই এই রহস্যময় শহর খুঁজে পাওয়া প্রতিটা আর্কিওলজিস্টের স্বপ্ন। এখানকার লোকেদের বিশ্বাস, মায়াদের সর্পদেবতা কুকুলকান সে শহর পাহারা দেন। সেখানে তার ইচ্ছের বিরুদ্ধে গেলে কেউ ফিরে আসতে পারে না। রাজর্ষি আবার হাসল। মায়াদের দেবতা কুকুলকানের কথা সে পড়েছে। প্রচলিত মায়া বিশ্বাস যে কুকুলকান পালক দ্বারা আবৃত বিশাল এক সাপ বা ফিদার্ড সার্পেন্ট। তাকে দেখতে বিশাল এক সাপের মতো, কিন্তু ড্রাগনের মতো তার মুখ থেকে আগুন বেরোয়। মায়ারা বহু দেবতায় বিশ্বাস রাখত, কিন্তু কুকুলকানের একটা বিশিষ্ট স্থান আছে মায়া সভ্যতায়। তাদের মতে এই সর্পদেবতার আশ্চর্য জাদুশক্তি তাদের সাফল্যের কারণ। একের পর এক শহর তৈরি হয়, মন্দির তৈরি হয়। বলুন টাজাখাব ঝড়ের দেবতা, চায়াক বজ্রপাতের দেবতা, কিন্তু বিভিন্ন মায়া দেওয়ালচিত্রে এবং ভাস্কর্যে কুকুলকানকে প্রাধান্য দেওয়া হয়েছে অন্যদের চেয়ে বেশি। প্রায় সব মায়া মন্দিরেই তার নামে পিরামিড গড়া হয়েছে। সত্যিই কি কুকুলকান কোনো আশ্চর্য শক্তি দিয়েছিলেন মায়াদের? তুমি জানো রাজ, এই লাগুনিটা শহরের খোঁজেই আমাদের এই অভিযান। যতটা জানা গেছে, এই শহর উৎসর্গ করা হয়েছিল কুকুলকানকে। সেই রহস্য হয়তো লুকিয়ে আছে লাগুনিটায়, যাতে বোঝা যাবে কি করে মায়ারা এত কম সময়ে এত আশ্চর্য ক্ষমতা দখল করেছিল, কি করে তৈরি করেছিল সেই সব অসামান্য স্থাপত্য। আমরা সায়াচে আর তিকাল হয়ে অরণ্যে প্রবেশ করব। মায়াদের শহর তামচে হয়ে এগিয়ে যাব লাগুনিটার দিকে। এরিক আমাদের সাহায্য করবে বনের মধ্যে পথ ঠিক করতে। সেখানে পৌঁছে আমরা এক্সকাভেশন শুরু করব। আচ্ছা আচ্ছা, তুমি তো এপিগ্রাফি নিয়ে কাজ করছো অনেক দিন ধরে, তাই না? হ্যাঁ, এপিগ্রাফি বা সাংকেতিক ভাষা একটু একটু উদ্ধার করতে পারি। হ্যাঁ, তাহলে এই ছবিগুলো তুমি সঙ্গে রাখো। আচ্ছা, এগুলো আপনি কোথায় পেলেন? এইগুলো আমি জোগাড় করেছি আমার স্লোভেনিয়ার বন্ধু ইভান্স পার্কের কাছ থেকে। ওরা প্রায় 4 বছর আগে এই অঞ্চলে এসে তামচে, লাগুনিটা আর চিচেইনিৎজার এল কাস্তিলো মন্দির থেকে এই স্ট্যালেগুলোর ছবি তুলেছে। স্ট্যালে হলো শিলালিপি খোদাই করে রাখার জন্যে রাখা পাথরের স্ল্যাব। স্ট্যালে 3টে বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেলেও লেখাটা কিন্তু একই। এই লেখাগুলোর মানে এখনো আমি উদ্ধার করতে পারিনি। তুমি কিন্তু আমাকে সাহায্য করবে। রাজর্ষি ছবিগুলো হাতে নিয়ে দেখল। মায়ান লিপি এতই জটিল যে সহজে কিছুই বোঝা যায় না। প্রতিটি শব্দের জন্যে এক একটা ছবি আর অক্ষরের জন্যে একাধিক চিহ্ন বা সিলেবল আছে। যদি জাগুয়ারে লিখতে হয় তাহলে জাগুয়ারের জন্যে মায়ালিপিতে একটা গ্রাফিক ইমেজ আছে, সেটা এঁকে ফেলতে পারে, অথবা 3টে অক্ষর একের পর এক যোগ করে লিখে ফেলা যায় শব্দটা। হ্যাঁ, আমি চেষ্টা করছি যত সম্ভব তাড়াতাড়ি এর মানে উদ্ধার করার। ম্যাথিউ তার পিঠ চাপড়ে দিল। সুন্দর রোদ উঠেছে। শহর ছাড়িয়ে গাড়ি চলেছে সায়াচের দিকে। এই ছোট্ট দেশটায় ছড়িয়ে আছে প্রায় 100টি ছোট বড় আগ্নেয়গিরি। অ্যান্টিগুয়ার পাশে থাকা পাকায়া আগ্নেয়গিরি আর লেক আতিতলান দেখতে প্রচুর লোক আসে এখানে। বাইরের মনোরম দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় রাজর্ষি ঘুমিয়ে পড়ল।
সায়াচে পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে গেল। হোটেলে এসে স্নান করে যখন রাজর্ষি বাইরে গিয়ে বসল, সূর্য অস্ত যাচ্ছে সামনের আকাশে। আকাশের গায়ে একটা সবুজ ভাব আছে এখানে। সেই সবুজে এখন কমলার ছাপ লেগেছে। আমাদের দেশের আকাশ এরকম নয়। রাজর্ষি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো সামনের দিকে। এখান থেকে এগিয়ে তারা গিয়ে পড়বে অরণ্যের গভীরে। আজকের পর থেকে শুধু তাঁবুতেই থাকার ব্যবস্থা হয়েছে। জঙ্গলের মধ্যে ক্যাম্প করার জন্যে তাঁবু নেওয়া হয়েছে, সঙ্গে স্লিপিং ব্যাগ, রান্না করার জিনিসপত্র, অস্ত্র, আধুনিক ধরনের বেশ কয়েকটা যন্ত্রপাতিও আছে। এরিক রাসেলের নেতৃত্বে প্রায় 6 জন পোর্টার নিয়ে জিনিসপত্র বাঁধাছাঁধা চলছে। ম্যাথিউর কাছ থেকে নেওয়া শিলালিপি বা স্ট্যালের ছবিগুলোর পিছনে এখন থেকেই মাথা ঘামাতে হবে, যাতে 2-1 দিনের মধ্যে লেখাগুলোর মানে উদ্ধার করা সম্ভব হয়। এই লেখাগুলোর ওপর এই অভিযানের পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে। কিছুক্ষণ পর এমিলি তার কাছে এসে বসল। রাজর্ষি এমিলিকে জিজ্ঞেস করল, আচ্ছা এমিলি, তুমি তো মেরিন আর্কিওলজি নিয়ে কাজ করো, তাই না? এখানে কি আন্ডার ওয়াটার এক্সপিডিশনের কোনো আশঙ্কা আছে? এখনও ঠিক করে বোঝা যাচ্ছে না। অনেক কিছুই ঠিক হবে তোমার আর ম্যাথিউর মায়ালিপিগুলোর অর্থ উদ্ধারের ওপর। কিন্তু তুমি নিশ্চয়ই জানো এই ইউকাটান অঞ্চলে মাটির নিচে জল চুইয়ে পড়ে, বা মাটিতে নেমে আসা নদীর জলে গভীর কয়েকটা হ্রদ তৈরি হয়েছে। তাদের বলে সেনোটে। চিচেন ইৎজার কাছে কয়েকটা সেনোটের জলের গভীরে নানান মায়া সভ্যতার চিহ্ন পাওয়া গেছে। স্ট্যালে, বাসন, তাবিজ, এমনকি মানুষের কঙ্কাল অব্দি পাওয়া গেছে সেখানে। সেই সেনোটের নেটওয়ার্ক ছড়িয়ে আছে প্রাচীন সব গুহার মধ্যে। যদি দরকার পড়ে সেই সেনোটেগুলোর জলে ডাইভ করে খুঁজে দেখতে হবে। রাজর্ষি বুঝল বেশ রোমাঞ্চকর হবে এই অভিযান। সায়াচে থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছে রাজর্ষিরা। একটা গাড়িতে রাজর্ষি, এমিলি আর ম্যাথিউ। আরও বাকি 2টো গাড়িতে এরিক ও দলের বাকি সদস্যরা চলেছে। ঠিক হয়েছে সকলেই পালা করে গাড়ি চালাবে। প্রথমে রাজর্ষি চালিয়েছে সান আন্দ্রেস অবধি, তারপর থেকে এমিলি চালাচ্ছে গাড়ি। পথের দৃশ্য বদলাচ্ছে দ্রুত। এখন তারা চলেছে লেক পেতেন ইৎজার দিকে। এই বিশাল লেকের চারপাশে প্রায় 27টি মায়া শহরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। রাজর্ষিরা এগিয়ে চলেছে। দুপাশের জঙ্গল যেন ঘন হয়ে চেপে বসেছে ওদের ওপর। এই রকম জঙ্গল আগে রাজর্ষি দেখেনি। দেশে সে নানা জঙ্গলে গিয়েছে, কিন্তু এখানকার গাছপালায় কেমন একটা বুনো আর আদিম ভাব আছে। ম্যাথিউ তাকে বলল, সাবধান রাজ, এই জঙ্গলে একা একা একদম এগোবে না। এখানে জ্যাগুয়ার আর পিউমাদের প্রায়ই দেখা যায়। তাদের সামনে পড়লেই সর্বনাশ। আচ্ছা, আর কোন কোন প্রাণী পাওয়া যায় এই জঙ্গলে? হ্যাঁ, এই তো মুশকিলে ফেললে। এমনিতে তো এখানে নানা রকম জন্তু জানোয়ার আছে। এই ধরো নানা ধরনের দুর্লভ প্রজাপতি পাওয়া যায় এখানে। বেশ কয়েক রকম বাঁদর, এই ধরো স্পাইডার মাঙ্কি, হাউলার মাঙ্কিও আছে। যে কোনো জলীয় জায়গাতে শয়ে শয়ে কুমির আছে এখানে। কয়েকটা অ্যান্টেলোপ আছে যাদের পৃথিবীতে আর কোথাও দেখতে পাওয়া যায় না। কিন্তু ঠিক যে কত রকম জন্তু জানোয়ার ঘাঁটি বেঁধেছে এখানে, সে তো কেউ বলতে পারবে না। এই জঙ্গল চলে গেছে সীমানা ছাড়িয়ে সে মেক্সিকোর ইউকাটান কাম্পাচে অবধি। এত বড় এলাকাতে সার্ভে করা প্রায় অসম্ভব ব্যাপার। রাজর্ষি রোমাঞ্চিত হয়ে উঠল মনে মনে। এমন সময় ঘ্যাঁচ করে ব্রেক কষল এমিলি। চাপা স্বরে বলল, চুপ, সামনে তাকিয়ে দেখো। পিছনের গাড়িগুলো নিঃশব্দে দাঁড়িয়ে গেছে। রাজর্ষি সামনে তাকিয়ে অবাক বিস্ময়ে দেখল জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা পার করছে একদল হরিণ। তাদের সঙ্গে বেশ কয়েকটি বাচ্চা আছে। কালচে বাদামি রঙের চামড়াগুলো সূর্যের আলোয় চিকচিক করছে, কিন্তু তাদের লেজগুলো পায়রার পেখমের মতো সাদা রঙের। ততক্ষণে পিছনের গাড়ি থেকে নেমে এরিক নিঃশব্দে একটা ক্যামেরা বের করে
তাদের ছবি তুলতে লেগেছে। দলের কচি বাচ্চাগুলো অবাক চোখে একবার গাড়ির দিকে তাকালো, তারপর 2 লাফে অন্যদিকের বনে অদৃশ্য হয়ে গেল। প্রায় 10 মিনিট পর যখন রাস্তা পরিষ্কার হলো, এরিক আনন্দের হাসি হেসে বলল, ইউ আর ভেরি লাকি রাজ। আজ এত বছর ধরে এখানে আসছি, কিন্তু এত ভালো স্ন্যাপ কোনোদিন পাইনি। হোয়াইট টেল ডিয়ার কি? হোয়াইট টেল ডিয়ার শুধুমাত্র দক্ষিণ আমেরিকা আর কানাডাতে পাওয়া যায়, কিন্তু এই হরিণগুলো এখানকারই বাসিন্দা মনে হচ্ছে। এদের অন্য কোথাও দেখা যায় না। এরিকটা জঙ্গল নিয়ে একেবারে পাগল, ওর জঙ্গলেই থাকা উচিত। রাজর্ষি জানলা দিয়ে বাইরে দেখছিল। দেশে কাজ করার সময় এরকম অভিযান বড় একটা হয় না। অনেক সময় আর্থিক সাহায্য ও যন্ত্রপাতি না পেয়ে মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়। ছোটবেলা থেকে ইতিহাসকে ভালোবাসে বলে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার না হয়ে আর্কিওলজি নিয়ে পড়াশুনো করেছে, কিন্তু বারবার নানা কারণে মাঝপথে প্রজেক্ট বন্ধ হওয়ার অভিজ্ঞতা তার মন ভেঙে দিয়েছিল। ভালো প্রজেক্ট না পেয়ে সে ছটফট করত। এমন সময় হঠাৎ করেই এই অভিযানের সুযোগ এসে পড়ে। কাল রাতে মায়ালিপিগুলো নিয়ে মাঝরাত অবধি বসেছিল। কাজ অনেকটা এগিয়েছে। ম্যাথিউর সঙ্গে আলোচনা করে তারা জানতে পেরেছে লেখাগুলো আসলে একটা স্থান বিশেষের ঘটনার বিবরণ। ছবিগুলো আবছা হয়ে আসায় অনেক লোগোগ্রাফ বোঝা যাচ্ছে না, কিন্তু ঘটনাটায় কুকুলকানের একটা বিশেষ স্থান আছে, এইটুকু বুঝতে তাদের কোনো অসুবিধে হয়নি। আজ রাতে মনে হয় পুরো লেখাটার মানে উদ্ধার হয়ে যাবে। এমন সময় এমিলি বলল, পেতেনিৎসে এসে গেছে। গাড়িটা ব্রেক কষে থামতেই সবাই গাড়ি থেকে নেমে পড়ল। সামনেই দেখা যাচ্ছে বিশাল হ্রদটা। পেতেনিৎসা প্রায় 100 বর্গ কিলোমিটার ছড়িয়ে আছে। শান্ত জল দিগন্ত অবধি চলে গেছে। বনের ভিতর দিয়ে ক্রমাগত ডেকে চলেছে নাম না জানা পাখির দল। ততক্ষণে সবাই মিলে খাবার ভাগ করে নিয়েছে, হ্যাম, স্যান্ডউইচ আর কাপকেক, সঙ্গে কফি। রাজর্ষি দলের বাকি লোকদের দিকে চাইল। প্রায় সকলেই এখানকার লোক। স্প্যানিশ সে ভালো জানে না, বেশিক্ষণ কথা চালাতে অসুবিধে হবে, কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই সকলের সঙ্গে দিব্যি ভাব হয়ে গেল তার। 4টে ছেলেই আসলে ইউনিভার্সিটির ছাত্র। সহজ সরল স্বভাব, প্রচণ্ড পরিশ্রমী, আর সকলেই প্রায় এই রকম অভিযানে আগে সঙ্গে থেকেছে। এবার যদিও তিকালের পরে তাদের সঙ্গে থাকবে এদের 2 জন, মাইকেল আর হুয়ান। রাজর্ষির খুব ভালো লেগে গেল হুয়ানকে। বয়স 21, সদ্য কলেজ থেকে পাশ করেছে, চোখ দুটো মোলায়েম, কিন্তু ইতিহাসের প্রতি গভীর আসক্তি। লাঞ্চের পর আবার যাত্রা শুরু হলো। রাস্তা এবার খারাপ হতে শুরু করেছে। কয়েক জায়গায় পথ বলে কিছু নেই। ঘন জঙ্গলের মধ্যে মাঝে মাঝে অদ্ভুত কয়েকটা পাখির ডাক শোনা যাচ্ছে। ঝাঁকুনির চোটে অবস্থা খারাপ হওয়ার জোগাড়। তিকালে যখন তারা পৌঁছল, ঘড়িতে বিকেল 4টে। তিকাল আসলে একটা প্রাচীন মায়ান শহর। সবচাইতে বড় ধ্বংসাবশেষ শহর বলে এখানে ট্যুরিস্টরা আসতেই থাকে। শহরের ঠিক মাঝখানে একটা বিরাট পিরামিড আকারের মন্দির, তার চারপাশে ছড়িয়ে আছে বেশ কয়েকটা পুরনো মন্দির। এক পাশে নগর চত্বর বা অ্যাক্রোপলিস নজরে পড়ছে। মায়ালিপিতে লেখা গল্পগুলো খোদাই করা আছে বেদি, সমাধি, চৌকাঠ অথবা স্ট্যালেটে। সকলে গাড়ি থেকে নামলে ম্যাথিউ এরিকের দিকে তাকিয়ে বলল, এরিক, আমরা কি আজকেই জঙ্গলে ঢুকে পড়ব? তিকালের পর তো আর গাড়ি যাবে না। তুমি কি বলো? আমি ওয়াকিটাকিতে বর্ডার ফোর্সকে খবর দিয়ে দিয়েছি। পারমিশন পেপার তো কালকেই জমা করা হয়েছিল অফিসে, কিন্তু আমার মনে হয় কাল সকাল থেকেই যাত্রা শুরু করা ভালো। আজকে আমরা মন্দিরের পিছন দিকেই ক্যাম্প ফেলে থাকবো, কেমন? বেশ বেশ, তাই হোক। তাহলে আমরা কাল সকাল 6টায় তো ঢুকে পড়বো জঙ্গলে। কারো কিছু বলার আছে? আমাদের যন্ত্রপাতি কে বইবে? আমরা তো মোট 6 জন।
আর কোনো লোককে কি নেওয়া হবে? না এমিলি, সব আমাদেরকেই নিতে হবে। বিশ্বস্ত সঙ্গী না হলে এরকম অভিযানে কাউকে নেওয়া প্রচণ্ড ঝুঁকির। একজনের অসাবধানতার জন্যে কাজ পণ্ড হয়ে যেতে পারে। আমাদেরকে আলপাইন ক্লাইম্ব মানে নিজের জিনিস নিজেই বইতে হবে। সকলে পালা করে যন্ত্রপাতি নেবে তাদের রুকস্যাকে। চলো এখন আমরা মন্দিরগুলো দেখে নিই আগে। মন্দিরের পিছনে 5টা ছোট তাঁবু খাটানো হয়েছে। এরিকের সঙ্গে আছে রাজর্ষি। তাঁবুর সামনে জ্বালানো আগুনের সামনে বসে মন্দিরের দিকে চেয়েছিল সে। অন্ধকারে তিকালের প্রধান পিরামিডটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। জ্যোৎস্নার আলোয় মন্দিরের ছায়াগুলো একটা রহস্যময় আবহাওয়ার সৃষ্টি করেছে। আগুনের চিড়িক চিড়িক শব্দকে ছাড়িয়ে মাঝে মাঝে দূর থেকে শোনা যাচ্ছে অচেনা কোনো জন্তুর ডাক। জাগুয়ার নাকি, কে জানে। রাজর্ষির মনে তখন অনেক রকম ভাব একসঙ্গে খেলা করছে। স্ট্যালেগুলোর মানে অবশেষে উদ্ধার করা গেছে, কিন্তু ঘটনাটা এতই আজগুবি ও চমকে দেওয়ার মতো যে একটা সংশয় থেকেই যায়। ম্যাথিউ আর রাজর্ষি বারবার পরীক্ষা করে নিঃসন্দেহ হয়েছে যে তারা যে অর্থ উদ্ধার করেছে তাতে ভুল নেই। রাতে আগুনের চারপাশে গোল হয়ে বসে তারা দলের সবাইকে সেই কথা খুলে বলল। ম্যাথিউ সকলের দিকে চেয়ে বলল, শোনো, আমিও রাজ মিলে এই স্ট্যালেগুলোর যে মানে বের করেছি সেটা আসলে একটা অনুষ্ঠানের বিবরণ। এই অনুষ্ঠান হতো প্রতি বছর কুকুলকানের নিজস্ব শহরের বাইরে। এই লেখা অনুযায়ী সর্পদেবতা কুকুলকানের নিজের একটা শহর ছিল মাটির তলায়। সেই শহরে পৌঁছনোর জন্যে নানা গুপ্তপথ ছড়ানো আছে সারা ইউকাটান রাজ্যে। মায়া সভ্যতার লোকেরা যে অ্যাস্ট্রোনমি বা জ্যোতিষবিজ্ঞান নিয়ে কতটা আগ্রহী ছিল সে তো সকলেরই জানা। সূর্যের পরিক্রমার পথ হিসেব করতে তারা এত দূর এগিয়েছিল যে তার উপর নির্ভর করে 1000 বছর পরেও দিনক্ষণ বলাও তাদের কাছে কঠিন ছিল না। অনেকেই জানে যে সূর্য যখন বিষুব বা ইকুইনক্সে থাকে, চিচেন ইৎজার এক কাস্তিলো পিরামিডে উত্তর দিকে সিঁড়িগুলোতে কুকুলকান বা একটা অতিকায় সাপের ছায়া দেখতে পাওয়া যায়। কোন জায়গায় কিভাবে পিরামিড তৈরি করলে সূর্যের ছায়ায় কি দেখতে পাওয়া যাবে সেটা আগে থেকে জানতো তারা। কিন্তু এই সূত্রগুলোতে অন্য একটা তথ্য খুঁজে পেয়েছি। তোমরা নিশ্চয়ই জেনিথ ডে এর নাম শুনেছ। এই দিন সূর্য আর পৃথিবী পরিক্রমা করতে করতে এক রেখায় এসে পড়ে। বছরে 2 বার এরকম হয়। মায়াদের হিসেবে মে 19 আর জুলাই 23-এ তাদের জেনিথ ডে হতো। তার 1 মাস আগে থেকেই কুকুলকান তার ঘুম থেকে জেগে মায়াদের রাজ্যে পরিক্রমা করত দিনে ও রাতে। সেই দিন কুকুলকানের শহরের বাইরে গিয়ে মায়া পুরোহিতেরা অপেক্ষা করত কখন সূর্যের কিরণ এসে পড়ে তাদের তৈরি করা সানডায়ালে। কুকুলকান নিজে সেদিন তাদের সামনে আসত। সূর্য মাথার উপরে উঠলে সেদিন সানডায়ালে কোনো ছায়া পড়ত না। সেই দেখে পুরোহিতেরা তাদের পঞ্জিকায় ভুল ত্রুটি সংশোধন করত। কুকুলকানের শহরের হদিশ দেওয়া না থাকলেও সেই কার্যকলাপের জায়গাটার কথা বলা আছে বিশদে। সেটা আছে হলটুনের সেনোটের ঠিক কাছে। আজকে 5ই মে। যদি সব ঠিক থাকে লাগুনিটা হয়ে হলটুন পৌঁছতে আমাদের বেশি দিন লাগবে না। সেই সানডায়াল আবিষ্কার করতে পারলে সারা পৃথিবীতে হইচই পড়ে যাবে। আমরা দেখতে পাবো সেই জেনিথ লাইট। আরও লেখা আছে যে জেনিথ লাইটের আলোতে থাকা জাদুর কথা। কিন্তু আমরা অলৌকিক কিছু দেখার জন্য আশা করছি না। আমাদের লক্ষ্য কুকুলকানের শহর আর জেনিথ লাইটের সানডায়াল। জানি তোমরা হয়তো ভাবছো কুকুলকান বা সর্পদেবতার নিজস্ব শহর হওয়াটা একটা আজগুবি ব্যাপার। সঙ্গের ঘটনাগুলোও নিঃসন্দেহে কাল্পনিক কাহিনী। সর্পদেবতা বলে কোনো ড্র্যাগন তো আসলে থাকতে পারে না, তাই তার শহর থাকাও সম্ভব নয়। এই অবিশ্বাস্য মিথের পেছনে দৌড়নো কি ঠিক? কিন্তু সেটা বড় কথা নয়। প্রমাণ থাক বা না থাক, এই লেখার সত্যতা যাচাই করাই আমাদের কর্তব্য। অজানাকে জানার খিদে আছে বলেই না আমরা বারবার জীবনের ঝুঁকি নিয়ে অভিযান করি। অনেক সময় আমাদের চেনাশোনা জ্ঞানের বৃত্তের বাইরে অনেক কিছু এসে আমাদের বিশ্বাসে আঘাত করবে, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে ধৈর্য ধরে। ম্যাথিউ একটানা বলে থামল। আগুনের আবহাওয়ায় সকলের চোখগুলো চকচক করছে
আসন্ন অভিযানের উত্তেজনায়। কাল থেকে যাত্রা শুরু। একটা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বিশ্রাম করছিল রাজর্ষি। প্রায় ঘণ্টা পাঁচেক হলো তারা অরণ্যে প্রবেশ করেছে। সকলের পিঠে ভারী রুকস্যাক। এরিক তার উপর সঙ্গে নিয়েছে নানান ধরনের ক্যামেরা আর রেকর্ডার। মাঝে মাঝে গাছপালা হালকা হয়ে খানিকটা করে ফাঁকা জায়গা, সেখানে খানিকটা হাঁটার পর বিশ্রামের জন্য থামতেই হয়। এই জায়গাগুলোকে বলা হয় রেস্ট পয়েন্ট। দুটো রেস্ট পয়েন্ট পেরিয়ে আসার পর এরিকের কথা মতো তারা একটু ডান দিকে ঘুরে এগোতে শুরু করল। তারপরেই শুরু হলো আসল জঙ্গল। বোঝা যায় এই দিকের অরণ্য, যাকে বলে কোর ফরেস্ট, মানুষের পা এখানে কদাচিৎ পড়ে। মাটির ওপর শুকনো পাতা স্তূপ হয়ে আছে। গাছের পাতা এত ঘন যে সূর্যের আলো এসে পৌঁছচ্ছে না মাটিতে। চোখের সামনে থেকে উড়ে যাচ্ছে সবুজ টিয়ার দল। গাছে গাছে বাঁদরের হুপহাপ শব্দ শোনা যাচ্ছে অনবরত। এরিক তাদের সাবধান করে দিয়েছে। পাতা জমে জমে অনেক সময় চোরা বালির মতো তৈরি হয়ে যায়। পা পড়লেই মানুষ হুঁশ করে তলিয়ে যায় ভিতরে। খুব সাবধানে ট্রেকিং পোল দিয়ে পরীক্ষা করে এগোতে হবে। তার উপর নানা বিষধর সাপের বাসস্থান এই জঙ্গল। তাদের ঘাড়ে পা পড়লে আর দেখতে হবে না। রাস্তা মাঝে মাঝে ওপর দিকে উঠে গেছে, আবার কখনো নেমে গেছে অনেকটা নিচে। এমন জায়গায় ট্রেকিং করা সহজ নয়। প্রায় দুপুর 12টার সময় যখন তারা চতুর্থ রেস্ট পয়েন্টে পৌঁছল, সকলের মুখ পরিশ্রমে ঘেমে গেছে। এরকম করে চললে আমাদের মেক্সিকোতে ঢুকতে 1 মাস সময় লেগে যাবে। রাজর্ষিরও তাই মনে হচ্ছিল। জঙ্গলের যা নমুনা দেখছে, 10 পা এগোলে 5 পা পিছোতে হচ্ছে। রাজর্ষি রাস্তার দিকে নজর দিয়ে হাঁটছে। এমিলি তার পিছনে চলেছে। প্রায় 4 ঘন্টা আরও চলার পরে মোটামুটি একটা ফাঁকা জায়গায় পৌঁছানো গেল। জায়গাটার চারপাশে ঘন ঘন কয়েকটা গাছ থাকলেও মাঝখানটায় মোটামুটি ফাঁকা। সকলে মিলে তাঁবু টাঙিয়ে ফেলল কিছুক্ষণের মধ্যে। মধ্যেখানে বড় করে একটা আগুন জ্বালানো হলো। কখন সে সূর্য ডুবল বোঝাই গেল না। হঠাৎ ঝুপ করে নেমে এলো অন্ধকার। ঝিঁঝির ডাক বেড়ে গেছে শতগুণ। আরও কি সব রহস্যময় আওয়াজ হচ্ছে জঙ্গলের ভেতর থেকে। প্রায় 7-8 রকমের জাগুয়ার পাওয়া যায় এই জঙ্গলে। তাদের মতো চালাক শিকারি আর হয় না। সবচেয়ে বেশি ভয় রাস্তা হারিয়ে যাওয়ার। এখানে যদি কেউ রাস্তা ভুল করে, কম্পাস নিয়েও সে ঠিক পথে যেতে পারবে না। এই দুর্গম অরণ্যে কোথায় লাগুনিটা, কোথায় বা কুকুলকানের শহর? এরিকের দিকে তাকিয়ে সে দেখল সে চোখ বুজে একটা গানের সুর গুনগুন করছে। যত দেখছে লোকটাকে ভালো লাগছে তার। তারা কতদিনে লাগুনিটা পৌঁছবে, তারপর কাজ শুরু হবে বাকিদের। ঘড়ির দিকে দেখল রাজর্ষি, 9টা বাজে। ক্যাম্পে ফিরে স্লিপিং ব্যাগে ঢুকে পড়ল সে। নদিন অরণ্যের পথে চলার পর রাজর্ষিরা দেখতে পেল তামচে শহরের চিহ্ন। প্রথম দিনের পর তারা ঠিকঠাকভাবেই এগোচ্ছিল পরিকল্পনা অনুযায়ী। এমন সময় দ্বিতীয় দিন বিকেলের ঠিক আগে ঘটে গেল একটা বিচ্ছিরি ঘটনা। গাছের গুঁড়ির ওপর দিয়ে একটা খাল পেরোনোর সময় গুঁড়িটা হেলে ব্যালেন্স সামলাতে না পেরে এমিলি আর ম্যাথিউ দুজনেই গিয়ে পড়ল ঠান্ডা স্যাঁতস্যাঁতে জলে। দেখা মাত্র এরিক সরসর করে নেমে গেল শুকনো পাতার স্তূপের ওপর দিয়ে। বহু কষ্টে যখন দুজনকে জল থেকে তোলা গেল, এমিলির তখন জলে ভিজে জ্বর এসে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ক্যাম্প ফেলে দুজনকেই ওষুধ দিয়ে দেওয়া হলো। রুকস্যাকের ভিতর জল ঢুকে গিয়ে ম্যাথিউর এরিয়াল প্রজেকশন স্যাটেলাইট ক্যামেরা ডিভাইস আর জিপিএস মেশিন খারাপ হয়ে গেছে। তার ওপর থেকে তার পা মোচকে এমন অবস্থা যে সে হাঁটতেই পারছে না। এমন অবস্থায় 1 পাও এগোনো সম্ভব নয়।
পুরো 1.5 দিন ক্যাম্প করে সেখানেই থাকতে হলো। তৃতীয় দিন ম্যাথিউ ঠিক করল অন্তত কয়েকজন গিয়ে সকাল থেকে জায়গাটা সার্ভে করুক। এরিক, রাজর্ষি, মাইকেল আর হুয়ান মিলে তৃতীয় দিন চলল জঙ্গলের উত্তর পশ্চিম দিকে। মাইল চারেক হাঁটার পরেই রাজর্ষির নজরে পড়ল কয়েকটা পুরনো সমাধি। দেখেই সে বুঝতে পারল এই সমাধিগুলো মায়াদের। হয়তো আশেপাশে অন্য কোনো পরিত্যক্ত ছোট শহর আছে তাদের, কিন্তু অনেক খুঁজেও তারা কিছুই পেল না। এমন সময় ওয়ান তাদের দৃষ্টি আকর্ষিত করল চৌকো গর্তের দিকে। বাকি সকলে তার কাছে গিয়ে দেখল গর্তটা একটা বিরাট গাছের শিকড়ের কাছে কালচে সবুজ হয়ে এরকম মিশে আছে যে এমনিতে নজরে পড়া মুশকিল। এরকম চৌকো গর্তে মায়াদের শহরে জল ভরে রাখা হতো বলে জানত রাজর্ষি। কিন্তু এই গর্তটা জলের গর্তের চেয়ে পরিধিতে অনেক বড় ও গভীর। নিচে একটা সুড়ঙ্গ আছে বলে মনে হচ্ছে। ওয়ান এগিয়ে গিয়েছে গর্তটার কাছাকাছি। হঠাৎ গর্তের পাশের উঁচু পাথরটায় তার পা পড়তেই গুম গুম করে শব্দ হয়ে গর্তের পরিধির চারদিকে প্রায় 4 ফুট জায়গা সরে গিয়ে জায়গাটা ফাঁক হয়ে গেল আর হুয়ান পড়ে গেল সেই গর্তে। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে সকলে একেবারে হকচকিয়ে গেল। বোধ ফিরতে দৌড়ে গর্তটার কাছে গিয়ে ঝুঁকে পড়ল তারা। নিচে দুর্ভেদ্য অন্ধকার, হুয়ানের কোনো চিহ্ন নেই। আমাদের হাতে বেশি সময় নেই, বেশি দেরি করলে আর কোনো আশা থাকবে না হুয়ানকে বাঁচানোর। আমি নিচে নামবো, তোমরা উপরে থাকো। না এরিক, তুমি নেমো না। অভিযানের কথা ভেবেই এই ঝুঁকেই তোমার নেওয়া চলবে না। আমি নামছি নিচে। বেশি সময় হাতে নেই। কোমরে হার্নেস পরে নিল রাজর্ষি। কারাবিনারে দড়ি লাগিয়ে এরিকের হাতে দড়ি ধরিয়ে সে ওই গভীর গহ্বরে নামতে শুরু করল। গর্তটা খুব চওড়া নয় ওপর দিকে, কিন্তু যত নিচে নামছে জায়গাটা চওড়ায় বাড়ছে। হাতের টর্চ নিয়ে আস্তে আস্তে নামছে রাজর্ষি। কিন্তু গর্তটা এত গভীর যে হুয়ানের জন্য চিন্তা বাড়তে লাগলো তার। এত ওপর থেকে পড়লে কি বেঁচে থাকা সম্ভব? প্রায় 65 ফুট নিচে নেমে সে জলের স্রোতের শব্দ শুনতে পেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ওপর থেকে আসা আলোর রেখা দেখতে পাচ্ছে সে। তার পায়ের খানিক নিচ দিয়েই একটা জলের স্রোত বয়ে চলেছে। এটা কি তবে একটা নদী? মাটির তলায় এরকম নদী থাকা আশ্চর্য নয়। মেক্সিকোর বহু অঞ্চলে এরকম ভূগর্ভস্থ নদী পাওয়ার নজির আছে। যদি এই নদী গভীর হয় তাহলে হুয়ান বেঁচে থাকতেও পারে। কিন্তু তার হাতে বেশি সময় নেই। হাতের টর্চ দড়িতে বেঁধে সে ক্যারাবিনার থেকে দড়ি খুলে ফেলল। সঙ্গে সঙ্গে ঝপাং করে গিয়ে পড়ল হিম শীতল সেই স্রোতের ভেতর। জলে পড়েই রাজর্ষির মনে হলো জল বেশ গভীর। ঝুলিয়ে থাকা টর্চের আলোয় কিছুটা জায়গা আলোকিত হয়ে আছে। সে ডুবসাঁতার দিয়ে হুয়ানকে খুঁজতে লাগল। মিনিট 5 মধ্যেই সে হুয়ানের অচৈতন্য দেহটা পেল স্রোতের বাঁকে। তাড়াতাড়ি তার কাছে গিয়ে পরীক্ষা করে বুঝতে পারল তার নিঃশ্বাস চলছে। মাথায় রক্ত লেগে নেই। হয়তো শরীরের অন্য কোথাও চোট লেগেছে, কিন্তু প্রাণে যে বেঁচে গেছে এই ঢের। ওয়ানকে তার হার্নেস আর ক্যারাবিনার পরিয়ে দড়িতে ঝুলিয়ে দিল সে। সংকেত দিতেই এরিক দড়ি টানতে লাগলো ওপরে। তার জন্যে আবার দড়ি ফেলবে এরিক ওয়ানকে ওপরে তুলে নিয়ে। ততক্ষণে এই জায়গাটা জরিপ করে নিতে হবে। খুব সাবধানে স্রোতের কাছাকাছি পা চালালো সে। খানিকটা এদিক সেদিক আলো ফেলতেই সে দেখতে পেল সুড়ঙ্গটা এঁকে বেঁকে বহু দূর চলে গেছে। দেওয়ালের গায়ে শ্যাওলা এত পুরু হয়েছে যে কোনোই অবধি হাত ঢুকে যায়। নদীর জল অবশ্য স্বচ্ছ। টর্চের আলো ফেলতে ফেলতে এক জায়গায় চোখ আটকে গেল রাজর্ষির। ওটা কি স্ট্যালেগনাইট নাকি? কিন্তু না তো। ভালো করে দেখে রাজর্ষি নিশ্চিত হলো যে নদীটা যেখানে বেঁকেছে তার মাথার উপরে একটা সাপের মূর্তি তৈরি করা আছে। তবে কি
এই সেই কুকুলকান। কিন্তু মায়ারা মাটির এত নিচে একটা ভূগর্ভস্থ নদীর সুড়ঙ্গে তার মূর্তি তৈরি করেছিল কেন? হয়তো এই সুড়ঙ্গ দিয়ে আশেপাশের শহরে পৌঁছানোর কোনো পথ ছিল, কিন্তু এই মুহূর্তে এগিয়ে গিয়ে সন্ধান করা অসম্ভব। সুড়ঙ্গ থেকে উঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে যখন সে নিঃশ্বাস নিল, অন্ধকার নেমে এসেছে। ইনক্রেডিবল। আমরা কি সেই সুড়ঙ্গে গিয়ে পরীক্ষা করব? না, আমাদের প্রথম কাজ লাগুনিটার দিকে এগোনো। যদি আমাদের ভাবনা সঠিক হয়, এই সূত্র আমরা আবার পাব। কিন্তু তুমি খুব সাহসের পরিচয় দিয়েছো আজ। এটা একটা বড় সূত্র। আমার মনে হচ্ছে রাজ, মায়াদের প্রতিটা শহরের মধ্যে যোগাযোগ করার জন্য ভূগর্ভে এরকম সুড়ঙ্গ থাকত। ওয়ানের জ্ঞান ফিরে এসেছে। একটা হাত মুচকে গেছে তার, আর অনেক জায়গায় কেটে ফেটে গেছে। দুদিন পর থেকে তারা আবার পথ চলা শুরু করল। বড় বড় সেবাস গাছের ডাল দিয়ে ঘেরা জঙ্গল যেন তাদের অগ্রসর হওয়ার সাথে সাথে আরও আদিম, আরও নিবিড় হয়ে উঠল। এখানে প্রকৃতি যেমন সুন্দর, তেমনি দুর্গম। দুই ধার দিয়ে মোটা মোটা লতা গাছেদের গায়ে পেঁচিয়ে পেঁচিয়ে ওপর দিকে উঠেছে। গাছের শিকড়ের তলা দিয়ে ছোট্ট ছোট্ট জলের ধারা বয়ে চলেছে কুলকুল করে। কোনো কোনো জায়গায় বুনো ফুলের জঙ্গল এত বেশি যে গাছের পাতা নজরে পড়ে না। তারা এসে পৌঁছল একটা খাদের ধারে। এখানে জঙ্গল খাড়া হয়ে নেমে গেছে প্রায় 200 ফুট নিচে। ক্যাম্প করার মতো সমতল জায়গায় নেই। খুঁজে খুঁজে ছেলেরা দুটো টেন্ট লাগানোর মতো জায়গা খুঁজে পেল। এই ট্রপিক্যাল ফরেস্টে চিকোজা পটের গাছের প্রাচুর্য। সারা বছর সবুজ থাকে এই গাছগুলো। ঠিক করা হলো ওয়ান, এমিলি আর ম্যাথিউ টেন্টে থাকবে, বাকিরা হ্যামক ঝুলিয়ে শোবে গাছে। দুজন পালা করে জেগে পাহারা দেবে আগুনের কাছে। তাড়াতাড়ি ক্যাম্প খাটিয়ে নেওয়া হলো। জঙ্গলের উঁচু জায়গায় আছে বলে খোলা আকাশ দেখতে পাচ্ছে তারা। রাজর্ষি মুগ্ধ হয়ে বসে থাকলো সামনের দিকে তাকিয়ে। অনেকক্ষণ সেই ঘোরে বসে থাকার পরে একসময় ফিরে গিয়ে সে গাছে ঝোলানো ক্যাম্প খাটে শুয়ে পড়ল। রাতে এরিকের ঠেলা এসে ধড়মড়িয়ে উঠে বসল। তার ঝোলানো বিছানার পাশে এরিক রাইফেল হাতে দাঁড়িয়ে আছে, চোখ গাছের উপর। ঠোঁটে আঙুল রেখে সে রাজর্ষিকে উঠে আসতে বলল। ততক্ষণে সকলে পৌঁছে গেছে আগুনের কাছে। গাছগুলোর মাথার উপর থেকে কিরকম অদ্ভুত একটা ফ্যাঁস ফ্যাঁস শব্দ হচ্ছে। মনে হচ্ছে কোনো বিড়াল রেগে গড়গড় করছে। ওয়ানের কাছে একটা নাইট ভিশন বাইনোকুলার ছিল। সেটা তার কাছ থেকে নিয়ে চোখে লাগাতেই সে হাঁ হয়ে গেল। গাছের প্রতিটা ডালে ওইগুলো কি? বিড়ালের মতো দেখতে, কিন্তু গায়ে ডোরা কাটা। প্রায় 5টা। দুটো গাছের ডালে পাতার আড়ালে বসে আছে। তাদের চোখগুলো অন্ধকারে জ্বলছে, সেটা সহজেই বোঝা যায়। ওইগুলো কি? মার্জাইস, জাগুয়ারের প্রজাতিরই প্রাণী। আজকাল প্রায় দেখাই যায় না। সংখ্যায় খুব কমে গেছে এরা। কিন্তু কিন্তু ওদের জন্য তোমাদের সকলের ঘুম নষ্ট করিনি। ওদের পিছনের ওই ডান দিকের গাছের ওপর, ওই গাছের ওপরটা দেখো, মন দিয়ে দেখো। এরিক বাইনোকুলার এগিয়ে দিল। প্রথমে সে কিছুই দেখতে পেল না। অনেকক্ষণ পর একটা জায়গায় আলোর ফুটকি দেখতে পেয়ে বাইনোকুলার ঘোরাতেই সে উত্তেজনায় বোবা হয়ে গেল। পিউমা! আগে সে ছবিতে দেখেছে। বাঘের চেয়ে আকার একটু ছোট, হিংস্র আর চালাক প্রাণী বলে এদের সহসা কেউ ক্ষতি করতে পারে না। ভেবেছিলাম লোকজন জেগে উঠেছে দেখে পালাবে, কিন্তু এ বেটারা তো নড়েই না দেখি। কি আর করা যাবে? বলে সে হাওয়ার দিকে রাইফেল তুলে একটা গুলি চালিয়ে দিল। গুলির প্রচণ্ড শব্দ হতেই
জানোয়ারগুলো তীর বেগে গাছ থেকে লাফিয়ে নেমে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। থ্যাঙ্কস। পরের দিন সকাল থেকে আচমকা তুমুল বৃষ্টি নামল জঙ্গলে। কিছুক্ষণের মধ্যেই শুকনো পাতার উপর থেকে দুর্দান্ত বেগে জল গড়াতে শুরু করল। এই সব জঙ্গলে মুহূর্তের মধ্যে বন্যা হয়ে নদীর জল উথলে ওঠে। সবাই মিলে জিনিসপত্র গোটাতে গোটাতেই প্রায় অর্ধেক জিনিস জলে বয়ে গেল। তারা খাদের কিনারাতে ছিল বলে অন্যদিকে যাওয়ারও উপায় নেই। কয়েকটা ঘন গাছের নিচে ত্রিপল চাপা দিয়ে দাঁড়িয়ে রইল সবাই। প্রায় ঘন্টা 2 পর যখন বৃষ্টি থামল, জঙ্গলের চেহারাই বদলে গেছে। আসলে জলের তোড়ে শুকনো পাতার স্তূপগুলো সরে গিয়ে আসল চরিত্রটা বেরিয়ে পড়েছে। জিনিসপত্র গুনতে গিয়ে দেখা গেল যন্ত্রপাতির একটা ব্যাগ পাওয়া যাচ্ছে না। টিনের খাবারের অনেকগুলো টিন বেপাত্তা। জলে বয়ে গেছে ছোটখাটো অনেক জিনিস। যাত্রাটাই খারাপ, না হলে এরকম হয়? প্রায় দুপুর 12টার সময় এগোনো শুরু হলো। সকলের শরীর ও মন অবসন্ন। ক্লান্তিতে ও পথ চলার পরিশ্রমে সবাই যেন মুষড়ে পড়েছে। তারপর দিক ঠিক করার আসল যন্ত্রগুলো গেছে বিগড়ে। এ তো আর কম্পাসের সাহায্যে উত্তর দক্ষিণ বুঝে প্রাণ বাঁচিয়ে ফিরে যাওয়া নয়। তারা একটা 1000 বছরের হারিয়ে থাকা শহর খুঁজতে এসেছে। সেখানে দরকারি যন্ত্রপাতি ছাড়া কি করে ঠিকঠাক এগোনো যাবে? বুঝতেই পারছো, অবস্থা সুবিধের নয়। আমাদের 3 জন পুরোপুরি সুস্থ নেই। তারপর অর্ধেক জিনিসপত্র গেছে হারিয়ে। যদি আমরা অভিযানে এগিয়ে লাগুনিটা পৌঁছতে না পারি, তাহলে ওয়েট গ্রান্টস প্রোগ্রাম কোনোভাবেই দ্বিতীয়বার আমাদের আর্থিকভাবে সাহায্য করবে না। এখন উপায় হচ্ছে, যদি আমরা ওয়াকিটকিতে তাদের সঙ্গে যোগাযোগ করে সব কথা খুলে বলি, তাহলে হয়তো নতুন যন্ত্রপাতি আর লোক পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমাদের কাম্পাচে অথবা তিকালে গিয়ে অপেক্ষা করতে হবে, কিংবা আমরা ভাগ্যের ভরসায় এগোই। যদি ঠিকঠাকভাবে তামচে শহর খুঁজে বের করতে পারি আমাদের পরিকল্পনা অনুযায়ী, তাহলে হয়তো সব ঠিকঠাক হলেও হতে পারে। কাল সকাল অবধি সকলে ভাবো, তারপর ঠিক করা যাবে। কি ব্যাপার, এমন মুখ গোমড়া কেন? হ্যাঁ, বেশিরভাগ সময়ই আমার অভিযানগুলো অসমাপ্ত থেকে গেছে আজ অবধি। তোমার নিজেকে দোষ দেওয়া ভুল রাজ, এই ব্যাপারটা কাকতালীয়। আমি বলছি আমাদের এগিয়ে যাওয়া উচিত। এই অভিযানের গাইড হিসেবে লাগুনিটা অবধি পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমারই। সে যন্ত্রপাতির সাহায্য নিয়েই হোক আর না নিয়েই হোক। কিন্তু এরিয়াল প্রজেকশনের ছবিগুলো স্যাটেলাইট দিয়ে না পেলে আমরা বুঝবো কি করে যে আমরা লাগুনিটার দিকে যাচ্ছি কিনা? সেটা থাকলেও একটা আন্দাজ পাওয়া যেত মাত্র। স্যাটেলাইট ফটো দেখে আসল জমিতে পথ ঠিক করা অসম্ভব। বাকিদের কি মত? আমারও মনে হয় এগিয়ে যাওয়াটাই ঠিক হবে। অনেক পরিকল্পনা করে এই অভিযান হচ্ছে, এইটুকুতেই হার মেনে নেওয়া ঠিক হবে না। বাকি সকলেরও তাই মত। সুতরাং আবার পথ চলা শুরু হলো। রাজর্ষি চলতে চলতে এরিককে বলল, থ্যাঙ্কস। ক্রমশ তারা গভীর থেকে গভীরতম জঙ্গলে প্রবেশ করল। সকাল থেকে উঠে মাইলের পর মাইল হাঁটা, তারপর রাতে ক্যাম্প করে থাকা। সকালের দিকে নিবিড় কুয়াশায় বনের পথ আবৃত হয়ে থাকে। অনেক খাবার ফুরিয়ে গেছে বলে ছোটো মোটো শিকার করতে হচ্ছে খাওয়ার যোগান দিতে। কম্পাসের হিসেবে এখন তারা চলেছে পূর্ব দিকে। এরিক যে কিভাবে দিক ঠিক করছে কারো বোঝার উপায় নেই। মাঝে মাঝে দাঁড়িয়ে তার আর্ধেকারের ফিল্ড গ্লাস দিয়ে কি দেখে সূর্যাস্তের সময় উঠে পড়ে যে কোনো একটা গাছে। ম্যাথিউ অবধি জিজ্ঞাসা করে করে হাল ছেড়ে দিয়েছে, কিন্তু তার মুখের অকৃত্রিম হাসি দেখে উৎসাহ জাগে মনে। 2 দিন আরও হেঁটে তারা একটা অপেক্ষাকৃত নিচু উপত্যকায় প্রবেশ করল। এই উপত্যকায় পড়ার পর থেকেই তাদের চোখে পড়ছে ভাঙা সমাধিক্ষেত্র, দেওয়ালের চিহ্ন। কয়েক দিন রাত এক করে দিয়েছে এরিক তামচে আর লাগুনিটার খোঁজে। সে এমন পাকা বুশম্যান যে একবারের জন্যে তার রাস্তা গুলিয়ে যায় না এই গাছেদের গোলক ধাঁধায়।
অবশেষে একদিন সকালে তারা বিশাল একটা দরজা আর চত্বরের ধ্বংসাবশেষ দেখতে পেল। দরজার দুদিক দিয়ে একটা ডানাযুক্ত সাপের মূর্তি খোদাই করে রাখা হয়েছে। তামচে, এই জায়গার ছবি আমি আগে দেখেছি। সারাদিন ধরে তামচের ভাঙা ধ্বংসাবশেষের মধ্যে প্রসপেক্টিং করা হলো। যা দেখতে পাওয়া গেছে তার মধ্যে কোনো রকম স্ট্যালে অথবা বিশেষ শিলালিপির অংশ নেই। প্রধান মন্দিরটা ভেঙে গেছে পুরোপুরি। সেখানে জঙ্গল গজিয়ে উঠেছে হাজার বছরে। কয়েকটা ভাঙা বেদি ছাড়া তেমন কিছু নজরে আসেনি। একমাত্র উপলব্ধি হলো শহরের প্রধান ফটক। কুকুলকানের মূর্তিকে ঘিরে খোদাই করা আছে অনেক কিছু। ম্যাথিউ পড়েছে সেই নিয়ে। আজকাল কার্বন ডেটিং করার জন্য ল্যাবরেটরিতে যেতে হয় না। খুব সহজেই দরকার পড়লে যে কোনো জিনিসের বয়স জানা যায়। হঠাৎ মাইকেল তাদের কাছে এসে বলল তারা একটা আশ্চর্য জিনিস দেখতে পেয়েছে। কৌতূহলী হয়ে তারা এগিয়ে গেল। শহরের দরজার উত্তর পশ্চিমে খানিকটা গিয়ে ধাপ ধাপ পাথরের সিঁড়ি উঠে গেছে ওপরের দিকে। কিছুক্ষণ পরেই জঙ্গলে মিশে গেছে, কিন্তু সিঁড়ির ধাপগুলোর ওপরে একটা বিশাল গাছের শিকড় ছড়িয়ে আছে। এমন আশ্চর্য গাছ তারা কোনোদিন দেখেনি। গাছটা দেখে মনে হলো প্রায় ৮০০ বা ১০০০ বছরের পুরনো, কিংবা তার বেশিও হতে পারে। কাণ্ডটার কাছে গিয়ে এমিলি দেখল সেখানে একটা ফোকর তৈরি হয়েছে। খুব ঠাহর করে না দেখলে বোঝা যায় না। বেলা ১টার সময় তারা চারজন, রাজর্ষি, এরিক, ম্যাথিউ আর মাইকেল, হামাগুড়ি দিয়ে ফাটলের ভেতর দিয়ে এগোতে শুরু করল। খানিকটা গিয়েই তারা পৌঁছে গেল একটা ফাঁকা জায়গায়। এদিক সেদিক আলো ফেলে বিশেষ কিছুই দেখা গেল না। রাজর্ষি ওপরের দিকে তাকিয়ে ভাবল, কে বলবে তারা একটা গাছের ভিতরে দাঁড়িয়ে আছে। এমন সময় মাইকেল জায়গাটার একটা কোণার দিকে সকলের দৃষ্টি আকর্ষিত করল। একটা পাথরের চৌকো গর্ত দেখেই রাজর্ষি চিনতে পারল এ একটা সেরকম কুয়ো যার ভিতরে ওয়ান পড়ে গিয়েছিল। সে সকলকে সাবধান করে দিল ব্যাপারটা জানিয়ে। খুব সাবধানে বুকে ভর দিয়ে মাটির ওপর দিয়ে তারা এগিয়ে গেল সেই দিকে। জোরালো টর্চের আলোয় দেখা গেল যে চৌকো গর্তের চারপাশে একটা পাথরের স্ল্যাব বসানো, তার উপর নানান আঁকিবুকি কাটা ও ছবি আঁকা। অনেক রকমের মুখ আঁকা সেইখানে। এইখানে লেখা আছে এই জায়গাটা কুকুলকানের বিশ্রাম নেওয়ার জায়গা। কোনো দরকার পড়লে এখান থেকে তাকে ডাকা হতো। ভালো করে দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি ছবি তুলে নিচ্ছি লেখাগুলো, পরে দেখতে হবে। আমাদের এইখানে বেশিক্ষণ থাকা ঠিক নয়। এইটুকু জায়গায় এত লোকের নেওয়ার মতো অক্সিজেন নেই। ঠিক বলেছ, কিন্তু একটা জিনিস দেখে নেওয়া দরকার। সে সকলকে সরে যেতে বলে পায়ের কোণ দিয়ে চাপ দিল পাথরটায়। সঙ্গে সঙ্গে ঘড় ঘড় শব্দ করে গর্তের চারপাশে প্রায় ৩ হাত পরিখার একটা ফাটল তৈরি হয়ে গেল পাথর সরে। মায়ারা কি যন্ত্রের কারসাজিও জানত? না হলে এত বছর আগে এরকম ওয়েট সেন্সর তারা বানিয়েছিল কি করে? শোনো শোনো, আমি এবার নিচে কয়েকটা পাথর ফেলবো, কেমন? যদি জলের আওয়াজ শুনতে পাওয়া যায় তাহলে বুঝতে হবে প্রায় প্রতিটা দিঘলের নিচেই একটা অথবা একাধিক ভূগর্ভস্থ নদী আছে। পায়ের কাছ থেকে একটা বড় পাথর তুলে এরিক গর্তে ফেলে দিল। প্রায় ৩ সেকেন্ড পরে ঝপাস করে একটা শব্দ হলো। কোনো সন্দেহ নেই, নিচে গভীর জলের স্রোত আছে, আর তা প্রায় ১০০ ফুট নিচে। এরিক আরও কয়েকটা পাথর ফেলে দিল নিচে। আগের বারের মতোই সেগুলো গিয়ে পড়ল বহু নিচে। এমন সময় হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। পাথরগুলো পড়তেই নিচ থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে উঠল, যেন কোনো অশরীরী ফিস ফিস করে কথা বলছে। শব্দটা ক্রমশ বাড়ছে, যেন একটা হিসহিসানি ক্রমে ওপরের দিকে উঠে আসছে। অজানা কোনো এক আতঙ্কে সকলের মুখগুলো শুকিয়ে গেছে। সহসা জায়গাটার মধ্যে একটা আলোড়ন শুরু হলো।
পাথর পড়তে শুরু করেছে এখান সেখান থেকে। পালাও পালাও! কোনো দিকে না তাকিয়ে রাজর্ষি দেখল সে হামাগুড়ি দিতে শুরু করেছে বাইরে বেরোনোর সুড়ঙ্গটার দিকে। তাকে অনুসরণ করছে বাকি সবাই। কম্পনটা বাড়ছে, একবার সারা মাটিটা কেঁপে উঠল। অবশেষে যখন তারা গাছের ফাটল দিয়ে বাইরে পৌঁছল, সকলে আতঙ্কে বিমূঢ় হয়ে গেছে। কিছুক্ষণ পর ধাতস্থ হতে সবাই একে অপরের দিকে চাইল। এমিলিকে জিজ্ঞেস করে জানতে পারল বাইরে ভূমিকম্পের কোনো কম্পন তারা বুঝতে পারেনি। বিকেল হয়ে গেছে। সে সকলকে বনের উল্টো দিকে টেন্ট খাটানোর নির্দেশ দিল। রাতে ম্যাথিউর টেন্টে বসে সকলের কপালে চিন্তার রেখা খেলা করছিল। দুপুরের ব্যাপারটা সকলের মনে ভীষণভাবে নাড়া দিয়েছে। সুড়ঙ্গের ভিতরে যে শব্দটা তারা পেয়েছিল, সেটা কি শুধুই তাদের মনের ভুল? স্বাভাবিক কারণে হাওয়া চললে যে ওরকম আশ্চর্য শব্দ হওয়া সম্ভব নয়, সেই বিষয়ে কারোরই সন্দেহ নেই। তাহলে কি সেই সুড়ঙ্গে বাস করে কোনো অতিকায় প্রাণী, যাকে কুকুলকান মনে করে শত শত বছর ধরে পুজো করত মায়ারা? আমরা ঠিক পথেই চলেছি। ওই সংকেত যদি ঠিক হয়, এই ভূগর্ভ নদী বয়ে গেছে কুকুলকানের প্রতিটা শহরের নিচ দিয়ে। এর পরের শহর হলো লাগুনিটা। আরও লেখা আছে যে এই ভূগর্ভস্থ নদীর শেষেই আছে কুকুলকানের নিজের শহর, যেখানে তিনি থাকেন অনন্তকাল ধরে। তাহলে দেরি করে কি লাভ? কাল সকালেই বেরিয়ে পড়া যাক লাগুনিটার উদ্দেশ্যে। সব ঠিক আছে, কিন্তু তোমরা নিশ্চয়ই আজকে দুপুরের ঘটনাটার কথা বলোনি। ভুলে যেও না, আমরা একটা আদিম অরণ্যের ভিতরে আছি, যেখানে হাজার বছর ধরে কেউ প্রবিষ্ট হয়নি। কোন পদক্ষেপে কোন বিপদ যে আমাদের জন্য অপেক্ষা করে আছে আগে থেকে কিন্তু তা জানার কোনো উপায় নেই। এই রহস্যময় আলোড়নের কারণ যাই হোক, কোনো বিশালাকায় সরীসৃপ, কোনো অপদেবতা কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ, এইবার থেকে সকলে দ্বিগুণ সাবধানে থাকবে। ঘন জঙ্গলে একটানা বেশি দিন কাটালে চোখ কান সজাগ হয়ে ওঠে। বাইনোকুলার ডান দিকে ঘোরাতেই আচমকা কালচে সবুজ রঙের একটা সাপের অবয়ব দেখতে পেল সে। চোখ থেকে বাইনোকুলার সরিয়ে এরিককে ব্যাপারটা বলতেই সে বলল, তুমি ঠিক দেখেছ? সে মাথা নাড়ল। একটা কিছু সে দেখেছে ঠিকই, কিন্তু সেটা যে ঠিক কি সেটা ঠাহর করা মুশকিল। এরিক সবাইকে সঙ্গে করে সেদিকটা এগোল। মিনিট 15 চলার পর একটা গাছের তলায় কালচে সবুজ রঙের কিছু একটা দেখতে পেয়ে এরিক সকলকে থামতে ইশারা করল হাত তুলে। সামনে গিয়ে তারা বুঝতে পারল জিনিসটা একটা মস্ত বড় সাপের খোলস। খোলসটা প্রায় 20 হাত লম্বা। এমন বিশাল সাপ যে এই জঙ্গলে আছে জানা ছিল না রাজর্ষির। ততক্ষণে খোলসটা তুলে নিয়েছে এরিক। তার চোখ কুঁচকে আছে। হাত দিয়ে একটা জায়গা দেখিয়ে সে বলল, এই যে এই জিনিসটা কি বুঝতে পারছো? এ তো সাপ নয়। এই জায়গায় খোলসটা চওড়া হয়ে দুটো হাতের মতো হয়ে গেছে। সাপেদের কি এরকম থাকে নাকি? কিন্তু অন্য কোনো প্রাণী কি খোলস ছাড়ে? অনেক সময় প্যারেট স্নেকের গায়ে ওরকম হাতের মতো একটা আকৃতি থাকে, কিন্তু তারা তো এত বড় হয় না। তাহলে খুবই সোজা, এটা একটা সাপেরই খোলস। কিন্তু তাহলে বুকের কাছে এরকম দুদিকে হাতের মতো আকৃতি হয় কি করে? হয় না যদি না সে সাপ উড়তে পারে। ওই দুটো হাত নয়, ওই দুটো ডানা। মানে তুমি বলছো কুকুলকান সেই মায়াদের অপদেবতা? কিন্তু তা কি করে সম্ভব? এরকম কোনো প্রাণী যদি থেকেও থাকে। এমিলিকে কথাটা শেষ করতে দিল না এরিক। কি সম্ভব আর কি সম্ভব নয় আমরা কিছুই জানি না এমিলি। আমরা যেই জঙ্গল পেরিয়ে চলেছি, হাজার হাজার বছর ধরে সেখানে 2-1 জন ছাড়া কোনো মানুষ ঢোকেনি। এমনকি লাগুনিটা শহরের প্রসপেক্টিং করতে যারা এসেছিল, তারা এসেছিল কাম্পেচের দিক থেকে।
তোমাদের আগে বলিনি, এখানকার মানুষরা বেশ কয়েকবার জানিয়েছে যে তারা একটা বিরাট সাপকে দেখেছে জঙ্গলের ডালপালার মধ্যে দিয়ে উড়ে যেতে বছরের এই সময়ে। কেউই অবশ্য তাদের কথা বিশ্বাস করেনি। আমরা তো আগেই জানতাম এমিলি যে এই অভিযানে অনেক কিছুই আমাদের সামনে আসবে যা আমাদের বিশ্বাসকে আঘাত করবে, কিন্তু নিজে চাক্ষুষ না দেখে কোনো সম্ভাবনাই আমরা উড়িয়ে দেব না। যদি ওরকম একটা প্রাণী থেকেও থাকে তাহলেও যে আমাদের ক্ষতি করবে তার কোনো কারণ নেই। এতে আমাদের বরঞ্চ মনের অন্ধকারটা খানিকটা হলেও দূর হবে। যদি উড়ন্ত একটা সাপ সত্যিই থেকে থাকে তাহলে শহরও নিশ্চয়ই আছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। চলো চলো এগোনো যাক। আবার পথ চলা শুরু হলো। রাজর্ষি হাঁটতে হাঁটতে এরিককে প্রশ্ন করল, তোমার কি মনে হয় এরিক, কুকুলকানের গল্প সত্যি? ওই বিরাট খোলসটা কি সত্যিই সেই উড়ন্ত সাপের? জানো রাজ, এইসব অজ্ঞাত দুর্ভেদ্য অরণ্যে এখনো কত জানোয়ার আছে যার খবর আমরা জানি না। শুধু এখানেই কেন, সারা পৃথিবীতে এরকম জায়গা কতই না আছে যেখানে মানুষেরা পৌঁছতেই পারেনি। আফ্রিকার কঙ্গো অঞ্চলের কত বিরাট অরণ্য আজও অজ্ঞাত রয়ে গেছে। অ্যামাজনের জঙ্গলে তো প্রায় 70% এলাকায় মানুষ পৌঁছাতেই পারেনি। আর জলের তলার কথা তো আমরা প্রায় কিছুই জানি না। কত নদী বয়ে চলেছে আমাদের পায়ের তলা দিয়ে, কত লুকানো গুহা আর সুড়ঙ্গ যে আছে সেই খবর আমরা রাখি না। আসলে আমরা মনে করি আমরা সবই জেনে গেছি। এই বৈজ্ঞানিক যুগেও যে আসলে মানব জাতির চক্ষুর আড়ালে লুকোনো আর অনাবিষ্কৃত কিছু থাকতে পারে বিশ্বাস করতে আমাদের সম্মানে বাধে। তোমাকে এরকম একটা ঘটনা বলছি, শোনো। 2009 সালে ভিয়েতনামের বো ট্রাক এলাকায় ব্রিটিশ কেভ রিসার্চ অ্যাসোসিয়েশন সুনডুং নামের এক গুহার খোঁজ পায়। সেই গুহা এত দুর্ভেদ্য অঞ্চলে যে মানুষ এতদিন সেখানে পৌঁছতে পারেনি। বৈজ্ঞানিকেরা একটা খাদের ফাটলে প্রায় 3000 ফুট দড়ি বেয়ে নিচে নেমে সেই গুহার মুখে পৌঁছায়। গুহাপথটা যে কতটা লম্বা তার ধারণা করা সম্ভব হয়নি। মোটামুটি আন্দাজ করা গিয়েছিল প্রথম গুহাটা প্রায় 3 মাইল লম্বা, 250 মিটার উঁচু আর 150 মিটার চওড়া। তার ভিতরে বয়ে চলেছে একটা ভূগর্ভস্থ নদী। কিছুক্ষণ এগোনোর পরেই একটা বিরাট ক্যালসাইটের দেওয়াল এসে দাঁড়ায়, তাই সামনের দিকে এগোনো সম্ভব হয়নি। এরপর এক জায়গায় একজন খুঁজে পায় আরও একটা সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ দিয়ে নদীর একটা শাখা বয়ে চলেছে, আর সেই জলপথ অনুসরণ করে তারা গিয়ে পড়ে গুহার আরেকটা প্রবেশ পথে। সেটা একটা ট্রপিক্যাল ফরেস্ট। সেটার সন্ধান কেউ জানতো না। বেশিরভাগ গাছ লতা পাতা অচেনা। যত প্রাণীর খোঁজ পাওয়া গেছে তাদের কাউকে আমরা চিনি না, ভাবতে পারো। কিন্তু বর্ষার পর সেই গুহায় অভিযান করা যায় না। জল বেড়ে গিয়ে গুহার বেশিরভাগটাই জলমগ্ন হয়ে পড়ে। তাহলে ভাবো একবার, আজকের দিনেও এরকম কত জায়গা আছে প্রকৃতির বুকে যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না। কিছুক্ষণ চুপ করে থেকে এরিক আবার বলল, শোনো, তোমাকে বলি, আমি এক্সপ্লোরার নই, বৈজ্ঞানিক বা আর্কিওলজিস্টও নই। কিন্তু এইসব অভিযানে আমি কেন আসি তাহলে? শুধু প্রকৃতিকে আরও কাছে পাওয়ার জন্যে, তাকে বোঝার জন্যে। এইসব পাহাড়, অরণ্য, নদী, সমুদ্রের বুকে যে কত রহস্যময় জিনিস লুকিয়ে আছে। এই বিস্তীর্ণ আদিম নিবিড় অরণ্যের কাছে আমরা কত তুচ্ছ। প্রকৃতির এই মায়া কি অপার্থিব। কিন্তু কিভাবে এই প্রকৃতিকেই ধ্বংস করে চলেছি বলতো আমরা। মাইলের পর মাইল বন কেটে চলেছি, প্রতি বছর আরও কমে যাচ্ছে জঙ্গল। গ্লেসিয়ার গলে পড়ছে গ্লোবাল ওয়ার্মিংয়ে, কত প্রাণী লুপ্ত হয়ে গেছে, হয়ে যাচ্ছে। কিন্তু একবার ভেবে দেখো তো, প্রায় 100 বছর আগে মানুষের সংখ্যা ছিল 170 কোটি, অথচ আজকে 100 বছর পরে মানুষের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 750 কোটি। আরও 100 বছর পরে হয়তো 2000 কোটি মানুষ থাকবে পৃথিবীতে। আর তাদের খাদ্য, পানীয়, বাসের জন্য আমরা একের পর এক জঙ্গল কাটবো, পাহাড় উড়িয়ে দেব ডিনামাইট দিয়ে, নানাভাবে ধ্বংস করব প্রকৃতিকে। আচ্ছা, তাহলে কি এই সুন্দর জায়গায় আর কোনো প্রাণী বেঁচে থাকবে না মানুষ ছাড়া? শেষ হয়ে যাবে এই সব জঙ্গল, নদী, এই মায়াঘন রহস্যময় প্রান্তর। তুমি বলো তো,
এগুলো না জানার শান্তি আমরা কি পাবো? একে কি বলে মানব সভ্যতা? এরিক চুপ করে গেল। রাজর্ষি কোনো কথা বলতে পারল না তাকে। এই কঠিন সত্যের সামনে কোনো যুক্তি দেওয়া যায় না। বিষণ্ণতায় তার মনটাও ভারী হয়ে রইল। লাগুনিটা শহর খুঁজে পাওয়া যতটা কঠিন মনে হয়েছিল ততটা কঠিন হলো না। তৃতীয় দিন সকালেই ভাঙা শহরের চিহ্ন দেখতে পাওয়া গেল। লাগুনিটা শহরের প্রধান প্রবেশদ্বারে একটা বিরাট সাপের মূর্তি খোদাই করা, তার মুখের ভিতর দিয়ে একটা গুহার প্রবেশ পথ। ফটোগ্রাফে মিলিয়ে দেখা গেল এই সেই হারিয়ে যাওয়া শহর। এতদিন পর অবশেষে অভিযানের গন্তব্যে পৌঁছানো গেছে। এখান থেকে এবার কি সূত্র পাওয়া যায় সেটাই আসল। ক্যাম্প করে তারা টিম বানিয়ে প্রসপেক্টিংয়ে নেমে পড়ল। 4টে দল বানানো হয়েছে। রাজর্ষির সঙ্গে চলেছে এমিলি। জঙ্গল ঘিরে ছড়ানো রয়েছে মায়াদের নানান স্টাইলে, বেদি আর সমাধি। এরিয়া পিন পয়েন্ট করে কাজে নেমে পড়ল তারা। প্রথমে এক একটা লেখার ছবি তুলতে হবে নানান দিক দিয়ে। সেইগুলো নিয়ে একজন হাতে আঁকবে লেখাগুলো। তারপর ম্যাগনেটোমেট্রি শুরু হবে। তাতে জানা যাবে যে মাটিতে কোনো রকম ধাতু আছে কিনা, আর কোনো জিনিস ম্যাগনেটিক ফিল্ডকে প্রভাবিত করছে কিনা। এরপর শুরু হবে জিপিআর অথবা গ্রাউন্ড পেনেট্রেটিং রেডার। স্ট্যালের হাতে আঁকা ছবিগুলো শেষ হলে ম্যাথিউ আর রাজর্ষি সেই অর্থের সমাধানের কাজে লেগে যাবে। কাজ শুরু হলো ভালো করেই। প্রায় ঘণ্টা 4 ধরে নানা স্টাইলে পরীক্ষা করে রাজর্ষি বুঝতে পারল এই লেখাগুলো অনেকটা অন্য ধাঁচের, অনেকটা যেন ছন্দ মিলিয়ে লেখা। প্রায় প্রতিটি কথায় সূর্য, চন্দ্র আর সমুদ্রের কথা লেখা আছে। এই লেখাগুলো কোনো রাজার শাসনের গল্প নয়, সে সম্পর্কে সে নিশ্চিত। কিছু পেলে? এই লেখাগুলো অন্যরকম। ঠিক বলেছ, আমারও তাই মনে হচ্ছে। এই লেখাগুলো অন্যরকম। দুপুরের পর আমরা একসঙ্গে মন্দিরটার ভেতরে ঢুকব, দেখি সেখানে কি আছে। এরিক আর হুয়ানরাও নানা রকম স্টাইলে আর মন্দির দেখতে পেয়েছে। মাটি পরীক্ষা করে দেখা গেছে দক্ষিণ দিকের মন্দিরের নিচে জলের স্রোত আছে। এবার দেখা যাক কি রহস্যের খোঁজ পাওয়া যায় প্রধান মন্দিরটার ভিতর। মন্দিরের বেদির কাছে যখন সুড়ঙ্গ পথটা পাওয়া গেল তখন প্রায় বিকেল 4টে বাজে। 2টোর সময় থেকে মন্দিরটার ভিতরে কাজ শুরু হয়েছিল। বহুদিনের পুরনো হয়ে গেলেও দেওয়ালের লেখাগুলো পড়তে পারা যায়। ম্যাথিউ এক একটা করে লেখা পড়ছে আর উত্তেজনায় শীষ দিয়ে উঠছে। প্রায় সবটাই লেখা হয়েছে কুকুলকানের সম্পর্কে। এইসব লেখা যে আগে কেউ পড়েনি সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। মন্দিরটা ভেতর থেকে চৌকো। যেখানে বেদি থাকার কথা সেখানে বেদির জায়গায় মাথা তুলে দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের পুরনো একটা গাছ। এমিলি গাছের দিকটায় ছিল। হঠাৎ গাছের একটা শিকড়ের ওপর পা দিতেই জায়গাটা থরথর করে কেঁপে উঠল। প্রায় 10 ফুট ব্যাসের একটা গুপ্ত পথ খুলে গেছে গাছের শিকড়গুলোর ফাঁকে। সকলে একে অপরের দিকে তাকালো। এই কি তবে দেবতাদের মন্দিরে যাওয়ার পথ? কাছে গিয়ে দেখা গেল ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে নিচে। কিন্তু জায়গাটা গুমোট বা ততটা অন্ধকার নয়। বোধহয় আলো বাতাস আসছে কোনো জায়গা দিয়ে। মাথার হেলমেটের টর্চ লাগিয়ে রাজর্ষি, এমিলি আর ম্যাথিউ সেই গুপ্ত পথে প্রবেশ করল। কথা থাকলো কোনো বিপদ হলে এরিককে ওয়াকিটকিতে খবর দেওয়া হবে। প্রায় 50 ধাপ নামার পর সিঁড়িটা বেঁকে গেছে ডান দিকে। প্রায় 10 তলা নেমে তারা একটা সমতল জায়গায় পৌঁছল। জলের শব্দ শুনে তারা আস্তে আস্তে এগিয়ে গেল একদিকে। খানিকটা যেতেই তাদের টর্চের আলোয় ঝলমল করে উঠল বিরাট এক হ্রদ বা সেনোটে। সেখানে আলো ফেলে মনে হলো লেকটা ক্যালসাইট স্টোন কিংবা ওই ধরনের পাথর দিয়ে তৈরি। লেকটার পাশ দিয়ে হাঁটতে আরম্ভ করলো তারা। খানিকটা পরে তারা বুঝতে পারল এই পথে আর এগোনো সম্ভব নয়।
কি বুঝছো? মনে হচ্ছে আমাদের ভাবনাটাই ঠিক। এই সেনোটে আসলে একটা মাটির নিচের নদীর নেটওয়ার্কের এক প্রান্ত। এই গুহা সেই গুহা দিয়ে সুড়ঙ্গের মধ্যে বয়ে চলেছে ভূগর্ভস্থ নদীরা, আর মন্দিরগুলো নিচে যাচ্ছে এরকম গভীর কয়েকটা লেক, যেমন তুমি দেখতে পেয়েছিলে এল কাস্টিলোতে। আমি আর রাজর্ষি এরকমই ভেবেছিলাম। আমার মনে হয় এই সুড়ঙ্গের ভেতরে অভিযান চালাতে গেলে প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে এই স্রোতগুলো যাচ্ছে উত্তর পূর্বে। কয়েকটা জায়গায় ইলেকট্রিক রেজিস্ট্যান্স সার্ভে হলে ব্যাপারটা পরিষ্কার হবে। যদি সত্যি তাই হয় তাহলে এই সেনোটে আর নদীগুলো চলেছে হলটুনের দিকে, এল কাস্তিলোর কাছে, যেখানে আমাদেরও শেষ গন্তব্য। সেক্ষেত্রে অনেকজনকে মাটির উপর দিয়ে এগিয়ে যেতে হবে আর কয়েকজনকে যেতে হবে নিচে দিয়ে। ঠিক আছে, আজকে আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করি, কাল ঠিক করা হবে। ততক্ষণ বরং মন্দিরের বেদির স্ট্যালেগুলোর অর্থগুলো ঠিক করা যাক। এই দুটি প্রধান সূত্র পাওয়া গেছে আজ মন্দিরের ভিতর থেকে। রাজর্ষি আর ম্যাথিউ মিলে তার যা অর্থ করেছে সেটা এই রকম: যেখানে সূর্য আর চন্দ্র মিশে যায়, কুকুলকানের শহরের রাস্তা সেখানেই। দ্বিতীয়টা আরও অদ্ভুত। সেটাতে লেখা আছে, যখন সূর্য থাকে শীর্ষে, সময় জীবন্ত হয়ে ওঠে। যখন সূর্য চলে যায়, কুকুলকান আবার ঘুমিয়ে পড়ে। দুটো সূত্রেরই মাথা মুন্ডু বুঝতে পারেনি তারা। আজকে বিশদ আলোচনা করে ঠিক হয়েছে সুড়ঙ্গের পথ ধরে এগোবে এমিলি, রাজর্ষি আর মাইকেল। বাকিরা সকলে ওপরের দিকে এগিয়ে যাবে, হলটুনের দিকে। ওয়াকিটকিতে যোগাযোগ রাখা হবে তারা কোন দিকে যাচ্ছে। কম্পাসের সাহায্য নিয়ে এগোবে দুই দলই। যদি 3 দিনের মধ্যে উল্লেখযোগ্য কোনো আবিষ্কার না হয় তাহলে এমিলিরা উঠে আসবে। তোমাদের ওপরই এখন এই অভিযানের সাফল্য নির্ভর করছে। কোনো ঝুঁকি নেবে না। অল দ্য বেস্ট। তারা নামতে লাগলো সেই সুড়ঙ্গের পথ দিয়ে নিচে। প্রায় ঘন্টা 3 চলার পর রাজর্ষিরা দেখতে পেল একটা জায়গায় সেনোটেটা প্রায় গোল একটা পুকুরের মতো হয়ে গেছে। এখানে শুরু করা যাক। তারা কিছুক্ষণের মধ্যে স্কুবা স্যুট পরে তৈরি হয়ে নিল। তাদের পিঠে রেব্রেথার সিলিন্ডার সেট বেঁধে তারা জলে নেমে গেল। তাদের সিলিন্ডারে হিলিয়াম বেসড দ্রাবক আছে, যাতে তারা বেশিক্ষণ ধরে গভীরে ডুব দিতে পারে। প্রায় 40 ফুট নিচে গিয়ে রাজর্ষি একটা অন্য সুড়ঙ্গ দেখতে পেল হেডলাইটের আলোয়। সে হাত তুলে ইশারা করল এমিলিকে সুড়ঙ্গটা দেখতে। তারা রেগুলেটর দেখে নিয়ে সেই টানেলে প্রবেশ করল। ফ্লিপার দিয়ে জল সরাতে সরাতে এগিয়ে চলেছে তারা। কিছুক্ষণের মধ্যে রাজর্ষি বুঝতে পারল তারা একটা অন্য গুহায় এসে পড়েছে। জলের ওপরে উঠে গিয়ে হেলমেটটা খুলতেই সে বিস্মিত হয়ে গেল। জায়গাটা একটা মন্দির বলেই মনে হয়, কিন্তু কোনো দেওয়াল নেই তাতে। সারা গুহাতে ভর্তি করে রাখা অসংখ্য মূর্তি, স্ট্যালে আর নানা জিনিস। তারা জল থেকে বেরিয়ে জিনিসগুলো পরীক্ষা করতে শুরু করল। কিছুক্ষণ পর তাদের মনে হলো এই জায়গাটা আসলে একটা গুপ্ত চেম্বার। এই একটা বড় আবিষ্কার, তাতে কোনো সন্দেহ নেই। এরপর দেখতে হবে পরের জায়গাগুলোতে কি পাওয়া যায়। প্রথম দিন কেটে গেল। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বিরাট ভূমিগত সুড়ঙ্গে ছেয়ে গেল সূচিভেদ্য অন্ধকার। ছোট ছোট তাঁবু আছে তাদের কাছে। স্পিরিট ল্যাম্প সাবধানে জ্বালিয়ে খানিকটা চা তৈরি করা হলো, সঙ্গে খানিকটা শুকনো খাবার। এই গুহার মধ্যে অনেক সময় গ্যাসের আস্তরণ থাকে, তাই খুব বুঝে শুনে আগুন জ্বালাতে হয়। ওয়াকিটকিতে এরিকদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে তারা ঠিক পথেই অগ্রসর হচ্ছে। সব ঠিক থাকলে 3-4 বাদে হলটুনের কাছে দেখা হবে। গভীর রাতে মাইকেল রাজর্ষির বুকে ঠেলা মেরে বলল, রাজ, রাজ, ওঠো। সে ধর্মর করে উঠে বসল। এমিলি আগেই উঠে গেছে। গুহাটার মধ্যে কেমন যেন একটা শব্দ হচ্ছে, ঠিক যেমন কয়েকদিন আগে
তারা ফোকলা গাছের ভিতরের সুড়ঙ্গে শুনতে পেয়েছিল চাপা হিস হিস শব্দ। মাইকেল ছেলেটার নার্ভের জোর আছে। সে টর্চের আলো নিভিয়ে নিবিড় অন্ধকারের মধ্যে নিচু হয়ে রাইফেলটা হাতে তুলে বসে আছে সোজা হয়ে। ক্রমে শব্দটা আরো কাছে আসতে লাগল। এমন সময় তাদের সামনে জল তোল পার করে একটা প্রকাণ্ডকায় সাপ এঁকে বেঁকে চলে গেল সামনে দিয়ে। মাথার কাছটা ড্রাগনের মতো কাঁটা কাটা, গায়ের রং সবুজ কালচে, আর তার গায়ের চামড়া থেকে একটা অদ্ভুত কমলা আলো বিচ্ছুরিত হচ্ছে। তারা স্পষ্ট দেখল সাপটার শরীরের মাঝখানে দুটো কমলা রঙের ডানা। রাজর্ষি অনুভব করল তার গায়ের রোম দাঁড়িয়ে গেছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এমিলি তার মুখে হাত চাপা দিয়ে বিস্ফারিত চোখে চেয়ে আছে সামনের দিকে। সাপটা চলে যাওয়ার পর প্রায় 10 মিনিট ধরে তারা একভাবে দাঁড়িয়ে রইল। তারপর প্রথম কথা বলল মাইকেল। চলে গেছে। ও মাই গড, আমরা কি দেখলাম? এ সত্যি না স্বপ্ন? হ্যাঁ, 3 জন একসঙ্গে স্বপ্ন দেখতে পারে না। কিন্তু এবার আমাদের কি করা উচিত? যদি সত্যি এই সাপ কুকুলকান হয় তাহলে আমাদের কিছু করার নেই। আমার মনে হয় সে আমাদের অস্তিত্ব বুঝতে পারেনি। সকাল হলে আমরা এই রাস্তাতেই এগিয়ে যেতে পারি। কিন্তু ওটা যদি আমাদের আক্রমণ করে? আমার মনে হয় সকালবেলায় ও ওই গুহায় থাকে না, না হলে আমরা অন্তত কিছুটা আভাস পেতাম। আমার মনে হয় চোখ কান খোলা রেখে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেই রাতে আর কেউ ঘুমোলো না। একসময় ভোর হলো। খুব সাবধানে তারা আবার এগোতে লাগলো সামনের দিকে। 2.5 দিন কেটে গেছে সুড়ঙ্গের মধ্যে। প্রথম দিকে সুড়ঙ্গটা সমতলভাবে এগোচ্ছিল, কিন্তু একসময় সেটা আরও গভীরে নামতে লাগলো। প্রায় 6 ঘন্টা উতরাই নেমে তারা সুড়ঙ্গের মধ্যে একটা চৌকো মতন জায়গায় পৌঁছল। এরপর গুহাটা নানা পথে ভাগ হয়ে গেছে। কয়েকটা পথ উঠেছে ওপরের দিকে, আবার কয়েকটা অতল পাতালে নেমে গেছে মনে হয়। প্রতিটা গুহাতেই পায়ের তলা দিয়ে বয়ে চলেছে তীর করে জল, কোথাও গভীর, আবার কোথাও গোড়ালি অবধি। সেনোটেগুলোর প্রধান উৎস যে নদীটা, সেইটার মূল ধারা বলে আর কিছুই নেই। এখন কোন পথে গেলে আমরা ঠিক হল্টুনের কাছাকাছি পৌঁছবো তা বলা অসম্ভব। মাইকেল, আমরা শেষ সোনোটেটা কখন পেয়েছি? ঘন্টা 2 হবে। তারপর থেকেই রাস্তাটা নিচে নামা শুরু হয়েছিল। প্রথম দিনের পর আমরা প্রায় 5টা সেনোটে দেখতে পেয়েছি। সব সেনোটেগুলোই ম্যাপ মার্কিং করা আছে। আগের সেনোটেটা এখান থেকে দক্ষিণ পূর্ব দিকে, সেটাই এখনো পর্যন্ত সবচেয়ে বড় সেনোটে। আমরা সেখানে ডাইভ না করলেও জল দেখে মনে হয় ভালোই গভীর। আমার মনে হচ্ছে সামনের দিকে যাওয়া পথগুলো একটাও ঠিক পথ নয়। এগুলো প্রাকৃতিক কারণেই তৈরি হয়েছে। আরেকবার ভেবে দেখো, আমাদের সামনের দিকে যে বিরাট সাপটা এগিয়ে গেল, সে কি এই সরু রাস্তায় আসবে? এখানে নদীর আসল স্রোতটাই তো অদৃশ্য হয়ে গেছে। তুমি কি বলতে চাইছো? আমার মনে হয় আগের সেই সোনেটোর ভিতর থেকেই অন্য কোনো রাস্তা আছে এগিয়ে যাওয়ার। মনে আছে মিলি, প্রথম সোনোটেটাতে ডুব দিয়ে আমরা এক অচেনা ঘরের মধ্যে গিয়ে পৌঁছেছিলাম। সেই রকমই আগের সোনোটের ভিতর থেকেও জলের মধ্যে দিয়ে অন্য কোনো রাস্তা আছে। তোমরাই ভাবো, সেই বিশাল সাপ নদী ছেড়ে এই টুকুটুকু সুড়ঙ্গগুলোতে লুকিয়ে থাকবে কি করে? রাজর্ষির কথাটা সকলেরই মনোপ্পুত হলো। অতএব আবার পিছন দিকে চলা। অবশেষে সেনোটের কাছে পৌঁছানো সম্ভব হলো। 3 জনকেই এইবার একসঙ্গে ডাইভ করতে হবে। যতটা সম্ভব কম জিনিস নেওয়া হয়েছে সঙ্গে। যদি রাস্তা না খুঁজে পাওয়া যায়, পিছন ফেরা ছাড়া কোনো পথ খোলা থাকবে না তাদের সামনে। এমিলি এদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ডাইভার। সাবধান, রেগুলেটরের সঙ্গে যে আমাদের সিলিন্ডারের রিব্রেথার লাগানো আছে, সেটা বুঝে শুনে ব্যবহার করবে। কতক্ষণ জলের তলায় থাকতে হবে ঠিক নেই। অক্সিজেন শেষ হলেই সর্বনাশ। যদি আমাদের কোনো সুড়ঙ্গ দিয়ে নিচের দিকে সাঁতার কাটতে হয়, হেড ডাউন ট্রিম পজিশনে থাকবে।
ফ্লিপার যত কম নাড়বে ততই ভালো। গুড লাক। তারা যখন ডাইভিং স্যুট পরে জলে নামল তখন দুপুর 1টা। সে জলের আলোয় তারা হেড ডাউন পজিশনে নিচের দিকে নামতে লাগল। পৃথিবীর সব কোলাহল মুছে গেছে এখানে। এক অদ্ভুত শান্তি বিরাজ করছে চারদিকে। সেনোটেটি নিচের দিকে প্রায় 80 ফুট গভীর। এমিলি এগোচ্ছে সামনের দিকে, তার পিছনে আছে রাজর্ষি, তার পিছনে মাইকেল। একেবারে তলায় পৌঁছতে তাদের 20 মিনিট লাগল। প্রায় 2 ঘন্টা ধরে তারা পাক দিয়েছে সেনোটের পরিধির চারপাশে, কিন্তু কিছুই দেখতে পায়নি। তবে কি রাজর্ষির অনুমান ভুল হলো? এমন সময় কিছুটা ডান দিকের দেওয়ালের গা ঘেঁষে সে জলের বুদবুদ উঠতে দেখল। সামনে গিয়ে সে দেখতে পেল একটা চৌকো স্ল্যাবের চারপাশে জলের বুদবুদ ফুটছে। এমিলিকে হাত তুলে ইশারা করতেই সে হেলিকপ্টার টার্ন করে সাবলীল ভঙ্গিতে এগিয়ে এলো মুহূর্তের মধ্যে। রাজর্ষি তাকে জায়গাটা দেখাতেই সে তাকে পিছনে সরে যেতে বলে কোমরে লাগানো হ্যামার বের করে সেখানে বাড়ি মারতে লাগল। কয়েকবার মারতেই পাথরের স্ল্যাবের এক পাশটা আলগা হয়ে গেল। মাইকেল আর এমিলি মিলে সেটা সরিয়ে ফেলতেই গুপ্ত সুড়ঙ্গের পিছনের জলের স্রোত এসে তাদের উপর ধাক্কা মারল। কোনো রকমে সামলে তারা দেখতে পেল যে চৌকো একখানা সুড়ঙ্গ জলস্তম্ভের মতন উঠে গেছে উপর দিকে। একবার নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করে তারা ফ্লিপারের সাহায্যে উঠতে লাগলো সেই গর্তের ভিতর দিয়ে। এমিলি, মাইকেল আর রাজর্ষি যখন জলের উপর মুখ তুলল তখন তারা একটা বিশাল খাদের ভিতরে একটা সেনোটের মধ্যে এসে পৌঁছেছে। প্রায় মিনিট 10 পর জিনিসপত্র গুছিয়ে এমিলি বলল, এই জায়গাটা মনে হচ্ছে হলটুনের কাছাকাছি। ওপরে দেখতে পাচ্ছি গাছপালার জঙ্গলের ভিতর এই খাদের মধ্যে সেনোটেটা লুকিয়ে আছে। জঙ্গলের ভিতর দিয়ে সেখানে পৌঁছানো যায়। আমরা মাটির উপর উঠে এসেছি বটে, কিন্তু তাও প্রায় 1000 ফুট নিচে। তাও ভালো যে সূর্যের আলো দেখতে পাচ্ছি। এই সেনোটেটা তো বিশাল। গুহাটা যে কত বিশাল তার খেই পাওয়া সম্ভব নয়। এবার আমরা কি করব? এমিলি ঘুরে দেখল রাজর্ষি গুহার মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে গভীর মনোযোগে কি যেন দেখছে। তারা দেখতে পেল যে গুহার চারপাশের পাথরের মূর্তি আর খোদাই করা অক্ষরে বোঝায়। সেনোটের ঠিক ডান কোণে যেখানে তেরছাভাবে সূর্যের আলো গিয়ে পড়ছে সেখানে তৈরি করা আছে একটা পিরামিড। বেশি বড় নয়, প্রায় 15 ফুট। সেখানে দাঁড়িয়ে রাজর্ষি গভীর মনোযোগে কি যেন দেখছে। সেখানে গিয়ে তারা উপস্থিত হতেই রাজর্ষি বলল, এই দেখো, এইখানে ঠিক সেই সূত্র লেখা আছে যা আমরা খুঁজে পেয়েছি লাগুনিটায়, কুকুলকানের শহরের সূত্র। তারা সবাই দেখল পিরামিডের চারপাশে পাথরে লেখা আছে সেই এক সূত্র। আমার মনে হয় বাকি সকলকে খবর দেওয়া উচিত, কিন্তু আমরা কোথায় আছি সেটা তারা বুঝবে কি করে? ওদের জিপিএস রিসিভারটা খারাপ হয়ে গেছে। আজকে আমরা এখানেই থাকবো, অপেক্ষা করব। আমাদের জিপিএস এখনও ঠিক আছে। তুমি আমাদের কোঅর্ডিনেট পাঠিয়ে দাও ওয়াকিটকিতে। জিনিসপত্র ছাড়াও সূর্য আর নক্ষত্রদের সাহায্যে যে কোনো কোঅর্ডিনেটে পৌঁছানো যায়। ম্যাথিউ আর এরিক তা নিশ্চয়ই জানে। এরিকদের খবর পাঠিয়ে সবাই চুপ করে বসল। এমন সময় হঠাৎ রাজর্ষি চিৎকার করে বলে উঠল, এমিলি, মাইকেল, ওই দেখো। এমিলি চকিতে ঘুরে তাকালো অপর দিকে। বহু ওপরে আকাশে চাঁদ দেখা যাচ্ছে, কোণার দিকে কালো আকাশে। সেখান থেকে এক ফালি জ্যোৎস্না এসে পড়েছে গুহাতে। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? ওরকম করে চেঁচালে কেন? রাজর্ষি তখন দৌড়ে গেছে সামনের দিকে। সে লাফিয়ে বলল, দেখতে পাচ্ছ না, এখনো সূর্যের আলো ওই পশ্চিম দিক থেকে পড়ছে এই বেদির উপর, আর চাঁদও দেখতে পাচ্ছি ওই কোণার দিকে। চাঁদের আলো পড়ছে সেই একই জায়গায় যেখানে সূর্য আর চন্দ্র মিশে যায়। কুকুলকানের শহরের রাস্তা সেখানেই, এখানেই, এই পিরামিডের তলা দিয়েই কুকুলকানের শহরে যাওয়ার রাস্তা। দুদিন অপেক্ষা করার পর ম্যাথিউরা এসে পৌঁছল সেই খাদের কাছে। সেদিন
19শে মে। এই দুদিন রাজর্ষিরা কোনো রকম ঝুঁকি না নিয়ে অপেক্ষা করেছে তাদের জন্যে। দড়ি টাঙিয়ে সেই খাদে নেমে ম্যাথিউ তাদের সকলকে এক এক করে জড়িয়ে ধরল। তারপর বলল, তোমরা যেভাবে সকলে মিলে একসঙ্গে এই অভিযানকে সফল করে তুলতে চেষ্টা করেছো, সেটা নিয়ে আমি আর আলাদা করে কিছুই বলবো না। শুধু যেন এই বন্ধু মরা অবধি তোমাদের কাউকে ভুলবে না। থ্যাংক ইউ। কিন্তু এখনও অনেকটা কাজ বাকি। আমরা এখনও পর্যন্ত যতটা জানতে পেরেছি সেটা একটা বিরাট উপন্যাসের কয়েকটা পাতা মাত্র। রাজর্ষিরা নিজের চোখে সেই বিশাল সাপকে দেখেছে, যাকে হাজার হাজার বছর ধরে আমরা মিথ্যে এক গুজব বলে উড়িয়ে এসেছি। এই বন পর্বত নদী সেনোটের দেশে এখনও অনেক রহস্যময় জিনিস রয়ে গেছে লোকচক্ষুর আড়ালে। সেই অজানাকে জানার জন্যেই আমাদের এই অভিযান। আজ আমরা এই পিরামিডের ভেতরে নামব সেই কুকুলকানের শহরের উদ্দেশ্যে। আমাদের ভাগ্যে কি আছে জানি না, কোন বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে তাও জানি না। সেই বিশাল সর্পদেবতা যদি সত্যিই সেখানে থেকে থাকে, অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। না হলে যত তাড়াতাড়ি সম্ভব জায়গাটা পরীক্ষা করে আমরা বেরিয়ে আসব বাইরে। যদি ভাগ্যে থাকে আজই আমরা জেনিথ লাইটের সানডায়ালের সন্ধান পাব। গেট রেডি, অল দ্য বেস্ট। সকলে মিলে এগিয়ে যাওয়া হলো পিরামিডটার দিকে। এখানে পিরামিডগুলোর কাছাকাছি পাথরের মধ্যে একটা করে লিভার থাকে, যাতে ভেতরে ঢোকার গুপ্ত রাস্তা খোলা যায়। ম্যাথিউ একটু দেখে একটা পাথরে চাপ দিতেই মাটির ভিতর ঘড়ঘড় শব্দ হয়ে একটা গহ্বর বেরিয়ে পড়ল। সকলে চলল সেই পথ দিয়ে। কিছুটা এগিয়ে পথটা আবার পড়েছে একটা সরু সুড়ঙ্গের মধ্যে। সেটাতে একজন মানুষ বড় জোর এগোতে পারে। এরিকের পিছনে পিছনে চলল সবাই। রাস্তা যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে আবার কয়েকটা ভূমিগত নদীর স্রোত। কয়েকটা নদী বয়ে চলেছে কুলকুল করে, তার পাশ দিয়ে চলে গেছে একটা রাস্তা। হাজার বছর ধরে যে এখানে কেউ পা রাখেনি বুঝতে পারা যায়। প্রায় 1 ঘন্টা এরকমভাবে এগোনোর পর ওদের সামনে একটা লম্বা চাতাল পড়ল। সেই চাতাল পেরিয়ে একটা গোল ঘর, সেই ঘর থেকে আবার ঘোরানো সিঁড়ি নেমে গেছে নিচে। সেখান দিয়ে নামতে লাগলো সকলে মিলে। প্রায় ঘণ্টাখানেক নামার পর সিঁড়ি শেষ হয়ে তারা এসে পৌঁছল একটা বিশাল হল ঘরে। সেখানে দেয়ালগুলোর দিকে তাকিয়ে রাজর্ষি অবাক হয়ে গেল। ম্যাথিউর মুখ থেকে বেরিয়ে এলো, মাই গুডনেস! সারা ঘরের দেওয়ালে অসংখ্য ক্রিস্টাল লাগানো, অথবা বলা উচিত দেয়ালগুলো তৈরি হয়েছে সেই ক্রিস্টালগুলো দিয়ে। সেই ক্রিস্টালের কোনোটা সাদা, কোনোটা বেগুনি, কোনোটা কমলা, কোনোটা সবুজ। প্রত্যেকটা ক্রিস্টাল থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। মাটিতেও ছড়িয়ে আছে নানা ক্রিস্টাল। একটা হলুদ রঙের ক্রিস্টাল তুলে নিল রাজর্ষি তার হাতে নিয়ে কিছুক্ষণ রাখতেই সেটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এত ঠান্ডা হয়ে গেছে যে সেটা হাত থেকে ফেলে দিতে হলো। ততক্ষণে সকলে নানান ক্রিস্টাল তুলে পরীক্ষা করতে শুরু করেছে। এরিকের তোলা একটা বেগুনি ক্রিস্টাল তার হাত থেকে পড়ে গিয়ে মাটিতে পড়ল না, হাওয়ায় ভেসে রইল। এমিলি হতভম্ব হয়ে তাকিয়ে রইল সেই দিকে। ওয়ান ধীরে ধীরে বলল, এই জায়গাটাতে জাদু আছে। এমন সময় মাইকেল প্রচণ্ড ভয়ে চেঁচিয়ে উঠে বলল, এটা কি? তার হাতে ধরা পাথরটা সে ছুঁড়ে ফেলল মাটিতে। মাইকেলের হাতে ধরা রাইফেলটা পাথরের ছোঁয়ায় একটা লম্বা ইস্পাতের নদের মতন চেহারা ধারণ করেছে। রাজর্ষি খুব সাবধানে গিয়ে পাথরটা তুলে একটা বড় পাথরের উপর রাখতেই সেটা মসৃণভাবে গোল আকার ধারণ করল। সে অস্ফুটে বলল, জাদু পাথর! এই পাথর দিয়ে যে কোনো ধরনের রূপ দেওয়া যায় পাথর বা ধাতুকে। প্রতিটা ক্রিস্টালেরই একটা নিজস্ব শক্তি আছে। শয়ে শয়ে ক্রিস্টালের আলোর মধ্যে দাঁড়িয়ে রাজর্ষির ধোঁকা লেগে যাচ্ছিল। সে কি স্বপ্ন দেখছে? এরকম কি সম্ভব? অবাক হওয়ারও তো একটা সীমা আছে। ততক্ষণে এরিক নেমে গেছে সামনের দিকে। হল ঘরটার ঠিক মধ্যেখানে একটা বিশাল সেনোটে, কিন্তু সেনোটে বলাও চলে না, কেননা জায়গাটা মসৃণভাবে কাটা একেবারে
গোল আকারে। গাঢ় নীল জল যে কত গভীরে নেমে গেছে তা বোঝার কোনো উপায় নেই। এমন সময় হঠাৎ পুরো জায়গাটা থরথর করে কেঁপে উঠল। দেওয়াল থেকে ছিটকে পড়ছে ক্রিস্টালগুলো, ওপর থেকে পড়তে লাগলো পাথর, আর মাঝখানের সেই পাতাল হ্রদের মধ্যে থেকে সকলকে চমকে দিয়ে মাথা উঠে এলো এক বিরাট সরীসৃপের। এখন তার চোখগুলো খোলা আর সেগুলো লাল, সারা শরীরে চকমক করছে কমলা সবুজ এক আলো। কুকুলকান, এবং সে তাদের দেখতে পেয়েছে। তার গোপন শহরের অনুপ্রবেশকারীদের। মাটি কাঁপছে থরথর করে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। তাদের দলের সকলে আতঙ্কে আর বিস্ময়ে চোখের পলক ফেলতেও ভুলে গেছে। এমন সময় সাপটা জল থেকে পুরোটা উঠে এসে বিশাল দুটো ডানা ঝাপটালো। গলার কাছের কাঁটাগুলো ফুলে উঠেছে, ডানাগুলো প্রায় 20 হাত লম্বা। গায়ের জল ঝেড়ে নিয়ে সে প্রচণ্ড জোরে মাথা নাড়িয়ে হিস হিস শব্দ করল, তারপর মুখ হাঁ করল। পরক্ষণেই আগুনের এক হলকা এসে সামনের দেওয়ালে লাগলো। এরিক চিৎকার করে বলল, পালাও পালাও তাড়াতাড়ি, ওই সরু সুড়ঙ্গটার মধ্যে পৌঁছাতে হবে। কোনো কথা না বলে সকলে প্রাণপণে দৌড়তে শুরু করেছে। ততক্ষণে মায়াদের 3000 বছর পুরনো উড়ন্ত সর্প ড্রাগনের মুখ থেকে অনবরত বেরিয়ে চলেছে আগুনের হলকা। মাটি কাঁপছে থরথর করে। ক্রমে দেওয়ালের গায়ের সব ক্রিস্টাল গলে পড়ল সেই উত্তাপে। ক্রিস্টালগুলো আগুনের হলকায় গলে লাভার মতো গড়িয়ে চলেছে। সেই লাভা গিয়ে পড়ছে মাঝখানের হ্রদে। সেখানে শুরু হয়েছে আশ্চর্যকাণ্ড। জলে পড়া মাত্র ক্রিস্টালগুলো সোনার রেণুর মতো কুচি কুচি হয়ে ওপরের দিকে উঠতে লাগলো। কোনো ক্রমে সুড়ঙ্গের মুখের মধ্যে ঢুকে এরিক বলল, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে এখান থেকে। এই পাতালপুরিতে আটকে যাওয়া কিছুতেই চলবে না। একটা স্পেসিমেনও নেওয়া হয়নি ক্রিস্টালগুলো। কি ভয়ানক, কি আশ্চর্য! কুকুলকানের একটা ছবি পর্যন্ত। এরিক তার কাঁধ ধরে বলল, জেমি, বিশ্বাস করানোর দায় তোমার নয়। তুমি কুকুলকানের রহস্য জানতে চেয়েছিলে, তুমি তা জেনেছ। একজন এক্সপ্লোরার হিসেবে তোমার নিজের কাছে তুমি সৎ। আর এখন বেঁচে গেলে পরে অনুসন্ধান করার সময় থাকলেও থাকতে পারে। চলো চলো এখান থেকে। ম্যাথিউকে প্রায় ঘাড় ধরে নিয়েই চলল এরিক। সকলে দ্রুত এগিয়ে চলেছে উপরের দিকে। এখানেও কম্পন দ্রুত হচ্ছে। সেই সর্পদেবতাকে তাড়া করে আসছে তাদের। অন্ধকারে হুড়মুড়িয়ে এগোতে গিয়ে সকলেই আছাড় খেয়েছে বেশ কয়েকবার। মশাল জ্বালানোর সময় নেই। পাথর পড়ছে যেখান সেখান থেকে। এমিলির মাথায় একটা পাথর পড়েছে। রাজস্বীর পা থেঁতলে গেছে, কিন্তু প্রাণ বাঁচিয়ে ওপরে ফিরতেই হবে। যখন তারা সিঁড়িটার কাছে পৌঁছল, সেখানে হিস হিস শব্দ শোনা যাচ্ছে। কুকুলকান কি বাইরে তাদের জন্য অপেক্ষা করছে? কিন্তু আগে তো ওপরে যাওয়া। তীর বেগে সিঁড়ি বেয়ে উঠে এলো সকলে পিরামিডের কাছে। সকলের মুখ থেকে হাঁপড়ের মতো নিঃশ্বাস পড়ছে। সকলে এসে শুয়ে পড়েছে মাটিতে। একমাত্র এরিক সামনের দিকে তাকিয়ে বলল, ওই যে, ওই দেখো 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 দেখো। সামনে তাকিয়ে তারা দেখল কুকুলকানের বিরাট শরীরটা সেনোটের জলের খানিকটা ওপরে ডানা ঝটপট করছে। প্রায় মিনিট 5 ধরে সোজা ওপর দিকে মুখ তুলে তাকিয়ে রইল সে। রাজর্ষিরা বিস্ফারিত চোখে তাকিয়ে আছে। এমন সময় তাদের চোখের সামনে কুকুলকানের শরীরটা সোনালি রেণুর মতো ছড়িয়ে যেতে লাগলো বাতাসে, যেন কেউ তার গায়ে আগুন দিয়েছে। মিনিট 5 মধ্যেই কয়েকজন মানুষের হতভম্ব চোখের সামনে মায়াদের সেই প্রাগৈতিহাসিক দেবতা সোনালি রেণুর অনুপরমাণু হাওয়ায় মিশে গেল। সবাই শুধু এক দৃষ্টিতে নিষ্পদক নির্বাক হয়ে তাকিয়ে থাকল সেই দিকে। উজ্জ্বল সবুজ রঙের মধ্যে সূর্যের রূপলি আলো ঝিকমিক করছে। সেনোটের ঠিক মাঝখানের জলে আলোর একটা রেখা সোজা সমকোণে চলে গেছে। রাজর্ষি অস্ফুটে বলে উঠল, দি জেনিথ লাইট।
রাজর্ষি হাত দিয়ে সেনোটের মাঝখানটা দেখিয়ে বলল, ম্যাথিউ, আজকে 19শে মে। আজকের দিনই সূর্যের আলো সোজা এসে পড়তো হলটনের সানডায়ালে। পৃথিবীর সঙ্গে এক রেখায় থাকার ফলে কোনো ছায়া পড়তো না। সেই মুহূর্তটির সাক্ষী আমরা সকলে। কুকুলকানের সামনে সূর্যের আলো সোজা এসে পড়েছিল সেনোটের ঠিক মাঝখানে, যেখানে জলের তলায় স্পষ্ট বোঝা যাচ্ছে মায়াদের সানডায়ালটা। জেনিথ লাইটের সানডায়াল মায়াদের তৈরি কোনো ঘড়ি নয়, সেই সানডায়াল তৈরি করে দিয়েছে প্রকৃতি। এই সেনোটেটাই আসলে সেই সানডায়াল। সবাই অধীর আগ্রহে সামনের দিকে এগিয়ে গেল। কুকুলকানের দেহের সোনালি রেণুগুলো জলের মধ্যে পড়ে একটা সানডায়ালের আকার তৈরি করেছে। রাজর্ষি বলল, মনে করো সেই সূত্রটা, যখন সূর্য থাকে শীর্ষে সময় জীবন্ত হয়ে ওঠে, যখন সূর্য চলে যায় কুকুলকান আবার ঘুমিয়ে পড়ে। জেনিথের দিনে সূর্য যখন মাথার ওপরে থাকে সমকোণে, সেই আলো সানডায়ালে দেখে মায়েরা পঞ্জিকার দিনক্ষণ সংশোধন করত প্রতি বছর। বুঝেছি, কুকুলকান আসলে মায়াদের সময়ের জীবন্ত প্রতীক। মায়াদের সূর্য ঘড়িতে কোনো ছায়াকাটা বা নোমেন নেই। কুকুলকান নিজেই সেই ছায়াকাটা হয়ে সূর্যের দিকে মুখ তুলে দাঁড়াতো প্রতি বছর। তার দেহের ওপরে পড়তো সূর্যের আলো সরাসরি, তাতে তার শরীরটা সোনালি রেণু হয়ে সূর্য ঘড়ির ডায়ালকে ঢেকে দিত। সেই জন্যেই লেখা, যখন সূর্য চলে যায় কুকুলকান আবার ঘুমিয়ে পড়ে। কেউ আর কোনো কথা বলল না। অলৌকিক আর বাস্তব যখন একসঙ্গে দেখতে পাওয়া যায়, তখন বিশ্বাস আর অবিশ্বাসের সীমানা সূক্ষ্ম হয়ে আসে। এরিক, মাইকেল, এমিলি, রাজর্ষি, ওয়ান আর ম্যাথিউ সকলেই চুপ করে চেয়ে রইল জলের নিচের সেই বিশাল সূর্য ঘড়ির দিকে। রাজর্ষি আজ ফিরে যাচ্ছে দেশে। ম্যাথিউ, এরিক, এমিলি সকলে তাকে পৌঁছতে এসেছিল এয়ারপোর্টে। এমিলি বলল, পরের অভিযানটা খুব তাড়াতাড়ি হবে, তুমি না থাকলে কিন্তু চলবে না। ম্যাথিউ তাকে জড়িয়ে ধরে রাখলো অনেকক্ষণ। স্নেহমাখা গলায় বলল, আবার দেখা হবে রাজ। এরিক যথারীতি হাসল। যাওয়ার আগে পিঠ চাপড়ে তারপর একটা খাম ধরিয়ে দিল সে তার হাতে। প্লেনে বসে সে তাকিয়েছিল নিচের দিকে। প্রশান্ত মহাসাগর দেখা যাচ্ছে নিচে। কত কিছু সে অনুভব করলো এই কয়েক সপ্তাহে। মায়াদের সভ্যতা থেকে শুরু করে নানা অলৌকিক ও রহস্যময় জগতের সম্মুখীন হওয়া এখন সব স্বপ্ন বলে মনে হচ্ছে। আনমনে সে হাতের খামটা খুলল। অনেকগুলো ফটোগ্রাফ আছে তাতে। জঙ্গল, পাহাড়, হোয়াইট টেইলড ডিয়ার, স্পাইডার আর হাউলার মাঙ্কি, কোয়াটি, কত রকমের পাখি। সবুজ হলটনের সেনোটে দেখতে দেখতে রাজর্ষির মন ভালো হয়ে এলো। ফিরে যাওয়ার এই মুহূর্তটুকু একান্ত আপন করে রাখল এই ছবিগুলো। ঘন পাহাড় জঙ্গলে ভরা এখানকার অরণ্য, গুহা, নদী, অপলক চোখে চেয়ে থাকা এই পশু পাখিগুলো, আর মাথার উপরের হাজার হাজার নক্ষত্রে ভরা আকাশ। এদের জন্যই হয়তো ফিরে আসতে হবে আবার। শুনলেন সুদীপ চট্টোপাধ্যায়ের কুকুলকানের অভিযান।